হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হাসান, বর্তমানে অধ্যয়নরত আছি শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশালে। আজকে এসএসসি কেমিস্ট্রির তৃতীয় অধ্যায় পদার্থের গঠনের সিকিউর উপরে ক্লাস। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2024। এখানে বলা হয়েছে কি? বলা হয়েছে আমার মৌল, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা আর নিউক্লিয়াসের ভরের একটা চার্ট দেয়া আছে। যেমন মৌলে লেখছে কি কিউ, এই কিউ নামের একটা মৌল আর আর নামের একটা মৌল। নিচে আবার দেখো ব্র্যাকেট দিয়ে কি লেখছে, যেখানে কিউ আর প্রতীকী অর্থে, কিউ এবং আর প্রতীকী অর্থে ব্যবহৃত। অর্থাৎ এগুলা আসল না, মানে মৌলের যে আমরা প্রতীক শিখছি, মৌলের কিন্তু প্রতীক হিসেবে কিউর ব্যবহৃত হয় নাই। বাট কিউ অ্যাকচুয়ালি পরিচয়কে দেখো, এখানে পরবর্তীতে বলছি যে প্রোটন সংখ্যা হলো গিয়ে 9টা। হ্যাঁ, তাহলে 9টা প্রোটন সংখ্যা কার বা কোন মৌলের? আমরা কিন্তু জানি যে এটা হবে ফ্লোরিন। এই কিউ হইল কে? কিউ হইল গিয়ে ফ্লোরিন, যার পারমাণবিক সংখ্যা হইল গিয়ে 9। আর দেখো নিউটন সংখ্যা কিন্তু 10, আমরা জানি, কারণ ফ্লোরিনের কি তোমার প্রতি কি এখানে নিচে 9 থাকে আর উপরে থাকে 19। ভর সংখ্যা হইল গিয়ে 19। নিউক্লিয়াসের ভর এখানে কিছু লেখে নাই। আর এখানে লেখছে কি দেখো, নিউটন সংখ্যা 16 আর নিউক্লিয়াসের ভর এদিকে দিয়ে দিছে। আচ্ছা, আগে কোশ্চেন পড়ি। আমার কোশ্চেনে কি বলা? এই ভালো কথা, তোমার বাসা চট্টগ্রামে না? তুমি তো চট্টগ্রাম বোর্ডেরই আন্ডারে। জি ভাইয়া। হ্যাঁ, দেখো প্রোটন ও নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলটির একটি অণুর ভর নির্ণয় করো। আচ্ছা, কিউ মৌল মানে ফ্লোরিন, ফ্লোরিনের একটি অণুর ভর নির্ণয় করতে বসে। আচ্ছা দেখো, এটা বুঝতে হলে আমার যে ফ্লোরিন বা যে কোনো, আচ্ছা ফ্লোরিন এটা তো আমরা পর্যায় সারণী এখনো শিখি নাই, বাট ফ্লোরিন হলো গিয়া প্রকৃতিতে এইভাবে থাকে, F2 আকারে থাকে, মানে ফ্লোরিনের অণু হইল গিয়ে F2। ঠিক আছে, এগুলো আমরা বিস্তারিত যখন 4 আর 5 অধ্যায় শিখবো তো ওই সময় বুঝতে পারবো যে কেন এখানে F2 হইলো, কেন শুধুমাত্র F হয় না বা F3 হয় নাই, F2 কেন হইলো, এটা ওই সময় আমি বুঝতে পারবো। তো এই হলো কি ফ্লোরিনের অণু। আমার একটা অণুর ভর বের করতে হবে। একটা অণু, আচ্ছা ফ্লোরিনের একটা অণুতে কয়টা পরমাণু আছে? আমি কিন্তু এই যে একটা ফ্লোরিন অণুতে 2টি ফ্লোরিন পরমাণু আছে, এটা আমরা জানি। তাহলে আমি যদি একটা ফ্লোরিন পরমাণুর ভর বের করতে পারি, ওইটা থেকে কিন্তু আমি 2টা ফ্লোরিনের পরমাণুর ভর বের করতে পারবো। তাহলে একটা ফ্লোরিন পরমাণুর ভর আমি কিভাবে বের করতে পারি? আমার 2টা নিয়ম আছে। যেমন আমার ফ্লোরিনে দেখো, প্রোটন আছে কয়টা ফ্লোরিনে? এখানে দেয়া আছে প্রোটন হলো গিয়ে 9টা। আর নিউট্রন কয়টা আছে? নিউট্রন আছে 10টা। আমি যদি ম্যানুয়ালি প্রোটনের মোট ভর বের করি, যেমন প্রোটনের মোট ভর কত হবে দেখো, একটার ভর কত? একটা প্রোটনের ভর হইল গিয়ে আমার 1.673 ইন্টু 10^24 গ্রাম। অতএব 9টি প্রোটনের ভর এত গ্রাম। এই গেল আমার কি মোট প্রোটনের ভর। এইটার সঙ্গে আমার যোগ করতে হবে নিউট্রনের ভর। নিউট্রনের ভর মোট কত হবে? যেহেতু 10টা আছে এজন্য 10 গুণ, আর একটা নিউটনের ভর কত? 1.675 ইন্টু 10^24। আমার কিন্তু এককটা গ্রামে, যেহেতু আমি এখানে 10^24 ইউজ করছি। ঠিক আছে, এখন একটু বের করো তো, যোগ করলে আমার আলটিমেটলি কত হয়? আমার আসছে 3.18 ইন্টু 10^23। এত গ্রাম। এইটা হলো গিয়ে দেখো, আমি কিন্তু একটা ফ্লোরিনের পরমাণুর ভর হিসাব করলাম, কারণ একটা ফ্লোরিন। আর ভালো কথা, এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া ফ্লোরিনের তো 9টা প্রোটন আছে, 9টা ইলেকট্রনও আছে, আপনি তো ইলেকট্রনের ভর যোগ করে নাই। বাট আমি কিন্তু এটা তোমাকে আগেই বলছি যে আমার ইলেকট্রনের ভরটা যোগ করা লাগবে না। আমার নিউক্লিয়াস বা একটা পরমাণুর ভর যদি বের করতে পারি, একটি পরমাণুর ভর, তাহলে আমি জাস্ট প্রোটন আর নিউট্রনের ভরটা যোগ করব, তাইলেই আমার মোট বের হয়ে যাবে, যেমন এখানে বেরোইলো। ঠিক আছে, ও এখানে কিন্তু এক্স্যাক্টলি তারা বলছে যে প্রোটন ও নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে। যেমন আমি কিন্তু এখানে প্রোটন এবং নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করছি, আমি কিন্তু অন্যভাবে ওটা বের করতে পারতাম, ওইটা আমি একটু পরে দেখাবো। তাহলে এই কি বের হইলো? এই বের হইলো ফ্লোরিনের একটা পরমাণুর ভর। এখন আমার ফ্লোরিনের একটা অণুর ভর বের করতে বসে। ঠিক আছে, অণুর ভর আমি তাহলে কিভাবে করব?
লিখবো যে এভাবে, অতএব ফ্লোরিনের একটি অণুর ভর, ঠিক আছে, অথবা F2 এর মানে ফ্লোরিনের একটি অণুর ভর। উৎসব এখন কিভাবে বের করবো বলো তো? একটু অনুরোধ ভাই, এটা 1/12 আইসোটোপের সূত্রটা দিয়ে বার করতে হবে না? আম, না ভাইয়া, এটা তো ওইটা লাগে না। তুমি ওই সূত্রটা দিয়ে কিভাবে বের করবা বলো? ওই সূত্রতে তোমার আছে কি, আছে যে মৌলের একটি পরমাণুর ভর আছে উপরে, আর নিচে আছে ওই C12 আইসোটোপের ভরের 1/12 অংশ। এটা কার সূত্র? এই যে তুমি যখন ভাগ করো, আচ্ছা মিউট করো একটু, আমরা কিন্তু পারমাণবিক ভর বের করি ওই সূত্রের মাধ্যমে, ঠিক আছে, বা আপেক্ষিক পারমাণবিক ভর আমরা ওই সূত্রের মাধ্যমে বের করি। বাট এখানে তো আমার আপেক্ষিক পারমাণবিক ভর চাই নাই, আমি প্রকৃত ভর বের করতেছি। দেখো, আমি একটা এই যে ফ্লোরিনের এটা কি একটা পরমাণুর ভর, এটা হলো গিয়ে ফ্লোরিনের একটি পরমাণুর ভর, ঠিক আছে, একটি পরমাণুর ভর, একটি অ্যাটমের ভর। আর এটা হলো গিয়া ফ্লোরিনের একটি অণুর ভর। এখন একটি অণুর মধ্যে আমার কিন্তু দুইটা ফ্লোরিনের পরমাণু আছে, তাহলে একটা ফ্লোরিনের পরমাণুর ভর যদি এত গ্রাম হয়, অতএব দুইটি ফ্লোরিনের পরমাণুর ভর এত না? তো এইটাই কি একটা ফ্লোরিনের অণুর ভর না? তুমি কি বুঝতে পারছো? জি ভাই, এখন তাহলে আমার মনে করা আছে অক্সিজেন, হ্যাঁ, অক্সিজেনের একটি অণুর ভর বের করতে বলছে। তাহলে এটা কিভাবে বের করবা? আমি প্রথমে অক্সিজেনের একটি পরমাণুর ভর বের করব, তারপরে যেহেতু একটা অক্সিজেন অণুর মধ্যে দুইটা অক্সিজেন পরমাণু আছে, এই জন্য আমি একটি অক্সিজেনের পরমাণুর ভর বের করার পরে জাস্ট 2 দিয়ে গুণ করব, মানে দুইটি অক্সিজেনের পরমাণুর ভর বের করব, ওইটাই হইলো গিয়া অক্সিজেনের অণুর মানে একটা অণুর ভর আর কি। পারবা? জি ভাই পারবো। তাহলে এটা 2 দিয়ে গুণ দিলে কত হয় দেখো তো? 318 2 দিয়ে গুণ করলে কত হয়? 636, তাই তো, মানে 6.36। আর বাকিটা আগের মতোই আছে। এত কি, আমি কিন্তু গ্রামে বের করছি। এখন এই জিনিসটা যদি আমি কেজিতে লিখতে চাই তাহলে কি হবে বলো তো? 10 ইনভার্স কত হবে উপরে? দেখো, আমি গ্রাম থেকে কেজিতে যাইতেছি, কেজি এককটা বড়, এজন্য সাতের সংখ্যাটা ছোট হবে, 1000 গুণ ছোট হবে। তো -23 এর ছোট কি? 1000 গুণ ছোট কিন্তু -26। আবার এদিকে -20 লিখতে যাইও না, হ্যাঁ, এটা কিন্তু অনেকের সমস্যা হয়, ঠিক আছে। ঠিকটা কেমন? ঠিকটা। এই 26 কিভাবে আসছে মাইনাস? হুম হুম হুম। এটা তো ভাইয়া কনভার্সন। দেখো, আমি শিখেছি, তুমি ক্লাসটা করছিলা যে আমি গ্রাম থেকে কেজিতে যাইতেছি, কেজি এককটা যেহেতু বড়, এজন্য কেজির সাথে সংখ্যাটা কিন্তু ছোট হবে। তো এই সংখ্যাটার থেকে ছোট হবে এই সংখ্যাটা, কতখানি ছোট হবে? যেহেতু কেজি আর গ্রামের মধ্যে 1000-এর সম্পর্ক, এই জন্য এইটার 1000 ভাগের 1 ভাগ হবে। তো তুমি যদি এইটার 1000 দিয়ে ভাগ করো, তাহলে তোমার এইটা আসে, বুঝছো? আচ্ছা, বুঝছি কারণ এখন। 1000 মানে কি, এই নিচে মনে করো 1000 দিয়ে ভাগ করতেছো, 1000 মানে কি, 1000 মানে হলো কি 10⁻3, একের পর তিনটে শূন্য না? তাহলে নিচে আছে তোমার 10⁻3, তাহলে তোমার এই 10⁻−23, আর নিচে আছে 10⁻3, তাহলে এটা আলটিমেটলি করলে কি 10⁻−26 হয়ে যায় না? জি ভাইয়া। এইভাবে একটু জাস্ট চিন্তা করবা মাথার মধ্যে। দেখো, -23 আর -26 কোনটা বড়? বড় কোনটা, -23 নাকি -26? আমার দেখে মনে হয় 26 বড়, কিন্তু আসলে কিন্তু -23টা বড়। আমরা সংখ্যা রেখায় শিক্ষা আসছি জিনিসগুলা, এইভাবে আর কি, একটু টেকনিক দিয়ে মনে রাখবা। পারবা? পারবো ভাইয়া। ঠিক আছে, মিউট করো, পরবর্তী অঙ্কে যাই। আচ্ছা, অন্য নিয়মটা শিখে যে একটি অণুর ভর আমরা কি অন্যভাবে বের করতে পারতাম? মানে আমরা এই যে পরমাণুর ভরটা বের করলাম, একটি ফ্লোরিনের একটি পরমাণুর ভর যে আমরা বের করলাম, এইটা কি আমরা অন্যভাবে বের করতে পারি? আমার উত্তর হইলো হ্যাঁ, পারে। কিভাবে করতে পারি? তুমি আমার একটা ওই যে সূত্রের কথা বললা, ওই সূত্রের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি করতে পারি। ওই সূত্রে কি ছিল? প্রথমে হইলো কি আমার আপেক্ষিক পারমাণবিক ভর, তাই না? আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 1.66 ইন্টু 10⁻24, তাই তো? তাহলে আমার একটি পরমাণুর ভর বের করতে বলছে এইটা, তাহলে আমার এইটার মান কি আমি জানি? ফ্লোরিনের ক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভর কত? আপেক্ষিক পারমাণবিক ভর হলো গিয়া 19, কারণ আমরা জানি সকল মৌলের ক্ষেত্রে ভর সংখ্যা যত, আপেক্ষিক পারমাণবিক ভরও তত। তবে গড় আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু তত না, এই টার্ম কিন্তু পার্থক্য আছে, বুঝছো? আমি আরেকবার বলি, ভর সংখ্যা যা,
ভর সংখ্যা যা পারমাণবিক ভর তা, আবার আপেক্ষিক পারমাণবিক ভরও তা, কিন্তু গড় আপেক্ষিক পারমাণবিক ভর ভিন্ন জিনিস। হুম, দেখো তাহলে আমার এই আপেক্ষিক পারমাণবিক ভর আমি জানি 19, যেহেতু ফ্লোরিন 19 সমান সমান এই পরমাণুর ভর, এই একটা পরমাণুর ভরই তো আমি বের করব। আর নিচে আছে এইটা, তুমি তাইলে পরবর্তী লাইনে আইসা অতএব এই ড্যাশ মানে যেটা আমরা বের করতেছি এইটার সঙ্গে এটা গুণ করো, তাইলে তোমার অ্যান্সার বেরোবে, মানে অ্যান্সার না, ঠিক একটা পরমাণুর ভর বেরোবে। করো তো, কত হইলো? 3.154 ইন্টু 10⁻³ দেখো এক্স্যাক্টলি আমার উপরে যে যখন করছিলাম তখন যেমন আসছিল, এখানে কিন্তু একটু পার্থক্য আছে, এদিকে 3.154 আসছে, বাট এখানে 3.18 আসছিল। এটা কোনো বড় ফ্যাক্টর না, ঠিক আছে, কাছাকাছি ঠিকই আছে আমাদের অঙ্ক। এখন এরপর এখান থেকে তুমি যদি 2 গুণ করো তাহলে আবার তুমি ফ্লোরিনের একটা অনুর্ভর পাবা। এখন তুমি কোন সময় কোন নিয়মে করবা, তোমার এক্স্যাক্টলি এখানে বলছে যে প্রকৃত ভর ব্যবহার করে, প্রোটন নিউটনের প্রকৃত ভর ব্যবহার করে করতে, সো তোমার কিন্তু এইভাবে করতে হবে, তুমি কিন্তু এইভাবে করলে অঙ্কটা হবে না। তবে যদি কিছু না বলতো তাহলে তুমি যে নিয়মই করো তোমার অঙ্কটা হবে। আমার এটা কিছু, এটা মানে সহজ লাগে বেশি, কেন জানি এটার থেকে এটা প্যাস লাগে আমার কাছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে। দেখো ঘ, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আর মৌলটি শনাক্ত করে এর সংকেত লেখো। কিভাবে করবো আমরা? আমি আর সম্পর্কে জানি কি, আমি জানি আর এর নিউট্রন আছে 16টা। আচ্ছা নিউটন সংখ্যা তো আমি জানি, একটা নিউট্রনের ভর আমি জানি না, একটা নিউটনের ভর তো আমি জানি মুখস্থ আমার, এই যে এই মানটা একটা নিউটনের ভর, তাহলে একটা নিউটনের ভর যদি এত হয়, এত গ্রাম, অতএব 16টি নিউটনের ভর কত গুণ 16, একটু মানটা বের করো তো কত হয়। জি, এক সেকেন্ড বাইর করতেছি। আচ্ছা আমি করছি অলরেডি যদিও। ঠিক আছে, এই যে একটা মান আসলো এত গ্রাম, এইটা কার, এই দেখো এটা কার ভর, এটা হলো কি আমার নিউট্রনের ভর। কার ভর? নিউট্রনের ভর। এখন এখানে একটা এক্সট্রা ইনফরমেশন দেয়া, আমার নিউক্লিয়াসের ভর দেয়া ছিল। এখন নিউক্লিয়াস তৈরি কি কি দিয়ে? নিউক্লিয়াস হলো গিয়া প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি। তার মানে নিউক্লিয়াসের ভর মানে হলো গিয়া প্রোটনের ভর যোগ নিউট্রনের ভর। এখন আমি কিন্তু নিউট্রনের ভর বের করে ফেলাইছি, তাহলে আমি যদি নিউক্লিয়াসের ভর থেকে নিউট্রনের ভরটা বিয়োগ করে দিই, আমার কে অবশিষ্ট থাকবে? প্রোটনের ভর না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আমি এইটাই করব, আমি নিউক্লিয়াসের ভর থেকে বিয়োগ করে দেব এই প্রোটনের ভর, সরি নিউট্রনের ভর। যদি বিয়োগ করে দেই তাহলে আলটিমেটলি আমার উত্তর কত হবে? আমি একটু ক্যালকুলেটারে ই করো তো, এটা থেকে বিয়োগ করবা 5.1895 পুরোটা লেখো, ইন্টু 10⁻³ মানে সরি -23, এখান থেকে বিয়োগ করতে হবে আমার এই নিউটনের ভর 2.68 ইন্টু, এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখো ক্যালকুলেটর লাগেও না। কিভাবে? তুমি জাস্ট এইটা থেকে এইটা বিয়োগ করে দাও, এখানেও 10⁻⁻23, এখানেও 10⁻⁻23, ওই 10⁻⁻23 বসে যাবে। একটু মিউট করো। এইটা থেকে জাস্ট এটা যদি আমি বিয়োগ করি আমার অ্যান্সার কত আসে দেখো, 5.1895 থেকে আমি বিয়োগ করতেছি 2.68, সরি 2.68, কত হইলো? 2.50 আসতেছে, মানে ওই তো 2.5, আরো আছে 5095, এত লেখাও লাগে না। যাই হোক ঠিক আছে, এইটা আমার আসে যে এত গ্রাম। একটু মিউট করো। এইটা হলে কি আমার কার ভর? এইটা হলে কি আমার প্রোটনের ভর, ঠিক আছে পি। আমার এগুলো হলে কি প্রোটনের ভর। কয়টা প্রোটন আছে আমি কিন্তু জানি না,
ঠিক আছে, আমি কিভাবে বের করতে পারি এখানে মোট কয়টা প্রোটন আছে। তুমি যদি এখানে এটারে প্রোটনের একটা প্রোটনের ভর দিয়ে ভাগ করো, তাহলেই কিন্তু তোমার প্রোটনের সংখ্যা বের হয়ে যাবে। তাহলে এই মানটাকে আমরা যদি এখানে আনি, দেখো এই মানকে আমরা ভাগ করে দেব। একটা প্রোটনের ভর কত? 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে 1.673 আমার ভাগ করলে আসে একদম কত? 1.5 আসতেছে আমার। 1.5 না, ঠিক এটা আবার আমি এটা দিয়ে জাস্ট এটা দিয়ে ভাগ করছি, তাহলে 1.5 আসে। আবার এইটারে দিয়ে যদি ভাগ করি তাহলে আমার 10 আসবে, তার মানে আমার আলটিমেটলি 15 আসবে। তাহলে আমার প্রোটন কয়টা? প্রোটন আছে 15টা। এখন প্রোটন কার 15টা বলো তো? ফসফরাসের না? হ্যাঁ ভাইয়া। তাহলে অতএব মৌলটি কে? মৌলের পরিচয় বলো। মৌলটি কি? ফসফরাস বা এই তো পি আর কি। আচ্ছা, এখানে মৌলের সংকেত লিখতে বলছে। এখন এই যে পি বা ফসফরাসের সংকেত হলো গিয়া P4, বুঝছো? এটা তুমি এখনো সম্ভবত জানো না, এটা সামনে জানবা। এই ফসফরাসের প্রতীক হলো গিয়া পি, আর ফসফরাসের সংকেত হলো গিয়া P4। আমি জানি না তারা বোর্ড অ্যাকচুয়ালি কোন অ্যান্সারটা মিন করছে, বাট অরিজিনাল অ্যান্সার হইবে এইটা। ঠিক আছে, নেক্সট যাই। একটা সিকিউ হইলো মাত্র একটা, জাস্ট। ঠিক আছে, 2 নম্বরটা দেখো কি বলছে। x সমান সমান NH2 NP2, n সমান সমান 2, মানে আমার n এর মান কিন্তু 2 বলে দিয়েছে। তার মানে NH2 এর জায়গায় আমি কিন্তু বলতে পারি যে 2H2, আবার 2P2। এখন 2 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন আসতেছে, 2s এর দুইটা গেল, 2p তে দুইটা গেল। তার মানে এই দেখো 2s এর আগে কোন উপশক্তি স্তর আছে? 1s আছে না? তাহলে 1s ডিঙ্গাইয়ে তো আর এদিকে যায় না, তাহলে অবশ্যই আমার আগে থেকে কিন্তু 1s2 আছে। ঠিক আছে, তো এই হলো কি আমার সামগ্রিক ইলেকট্রন বিন্যাস। কার ইলেকট্রন বিন্যাস? এই যে এক্স নামক মৌলের ইলেকট্রন বিন্যাস। তাহলে এক্স এ দেখো ইলেকট্রন কয়টা? 2 2 4, 4 2 6টা। তাহলে আমার 6টা ইলেকট্রন আছে কার? তাহলে এই এক্স এর পরিচয় কি? কার্বন না? হ্যাঁ ভাইয়া, কার্বন। হ্যাঁ, কার্বন। আবার ওয়াই দেখো, ওয়াইতে কি বলছে? পর্যায় 4। এখন এই পর্যায় মানে কি, গ্রুপ মানে কি, এগুলা তোমরা জানবা না, এটাই স্বাভাবিক, কারণ এগুলো লেগে 4 অধ্যায়ের পড়া। ঠিক আছে, জেড সমান সমান NH2 NP5, বাট এখানে n সমান সমান কত? 3 বইলা দিছে। এটা আবার জেড, আমি তো আগে ওয়াই বের করবো। দেখো এরা তোমরা পারবা না, বাট আমি লিখি, আমার একটু বিশ্বাস করো যে এটাই সত্য। 4 নাম্বার পর্যায়ের 11 নাম্বার গ্রুপে কে আছে দাঁড়াও হিসাব করতে দাও। পর্যায় হাইড্রোজেন, পটাশিয়াম বরাবর যাইতে থাকবে, পটাশিয়াম, ক্যালসিয়াম, আচ্ছা স্ক্যান্ডিয়াম ওইভাবে যাইবে না, সম্ভবত কপার। হ্যাঁ, কপার হবে। এই 11 নাম্বার গ্রুপ 11তে আছে কপার। এটা আমরা যখন 4 অধ্যায় শিখাবো তখন তুমি পারবা। ওয়াইয়ের পরিচয় কি? ওয়াইয়ের নাম কি? কপার। ঠিক আছে, এটা আমি পারি, তোমরাও পারবা একটু পরে। আর ওয়াইয়ের তাহলে ইলেকট্রন বিন্যাসটাও কইরে ফেলাই। 1s2 2s2, এই কপার ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায় না? 3s2 3p6, একটু ওই করো, মিউট করো, 3d 4s, যেহেতু ব্যতিক্রমী এই জন্য 4s1 3d 10, এটা আমরা জানি এখন। ঠিক আছে, এটা কিন্তু 10, আবার কেউ শূন্য পাইব না। আবার জেড এর নাম কি ভাই? জেড কে? জেড সম্পর্কে জাস্ট বলছে যে আমার জেড হইলো NH2 NP5, n হইলো কি আবার 3, তার মানে কি 3s2 3p5। এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লোরিন। আমি খুব তাড়াতাড়ি পাইরে গেছি, তোমরাও একসময় এইভাবে তাড়াতাড়ি পারবা। জেড সমান সমান কি? দেখো তারা জাস্ট বলছে যে 3s2 3p5, যেহেতু n এর মান 3। কিন্তু আমার আগে তো উপশক্তি স্তর আরো আছে, ওগুলো তো আর ফাঁকা নাই, তাই না? ওগুলো তো আছে। আগে কি কি আছে? আগে আছে অবশ্যই 1s আছে, 2s আছে, 2p আছে, তারপরে 3s। তাহলে এখানে দুইটা, আর পিতে আসবে 6টা। ঠিক আছে, তাহলে 2 2 4 10 12 আর 5 কত?
17, তাহলে 17টা ইলেকট্রন কার আছে? ক্লোরিন। ঠিক আছে, এখানে আবার একটা কথা বলছে, কথাটা অ্যাকচুয়ালি দেখবো বলাটা নেসেসারি। এখানে এক্স ওয়াই জেড মৌলের প্রতীকী অর্থে ব্যবহৃত, জাস্ট আমরা লেখার জন্য লিখছি, বাট এগুলো অরিজিনাল প্রতীক না। যেমন এক্স এর অরিজিনাল প্রতীক কি? কার সি, ওয়াই এর অরিজিনাল প্রতীক কি? সি ইউ, আর জেড এর অরিজিনাল প্রতীক কি? সি এল। তাহলে আমার গ নম্বরে বলছে যে ওয়াই এর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রমে, মানে ভাইয়া লেখা। হ্যাঁ বলো। আমার একটা কোয়েশ্চন ছিল, হ্যাঁ বলো বলো। এক্সামে যখন লিখবো বিষয়টা, মানে এক্সামের মধ্যে আমরা কথাটা কিভাবে লিখবো? এক্সামের মধ্যে কথাটা কিভাবে লিখবা, এর জন্য ভাই হ্যাঁ মেনলি হ্যাঁ। বই পড়তে হবে। আর বই পড়ার পর যেমন আমি এদিক দিয়ে সলিউশন দেখাই দিছি, হ্যাঁ আমি তো আমার মতো করলাম, তো সুন্দর মতো লেখার জন্য তোমার সাথে সাথে এই গাইডটা ফলো করতে হবে। মানে গাইডটা তুমি জাস্ট একবার রিডিং দেবা, যে মানে তুমি যদি মেইন বই ভালো মতো পড়ে থাকো, তুমি গাইড জাস্ট একটু রিডিং দেবা। কিসের জন্য? সুন্দর মতো সাজাই গুছিয়ে যেন লিখতে পারো, এই জন্য, শেখার জন্য না। তুমি শেখার জন্য তোমার বই আছে, ভিডিও আছে, শেখবা না। তুমি গাইড জাস্ট একটু সুন্দর মতো লেখাটা একটু দেখবা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। দেখো, ওয়াই এর ইলেকট্রন বিন্যাস, আচ্ছা আমি লাগলে দেখি পিডিএফ দিয়ে দেবো না সলিউশনের। ওয়াই এর ওকে। ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ব্যাখ্যা করো। ওয়াই, প্রথমে কি করবা, যেহেতু এটা একটা গ মানে কি 3 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্নে 3টা পার্ট থাকে। প্রথম হলো গিয়ে জ্ঞানমূলক, সেকেন্ড হলো গিয়ে অনুধাবনমূলক, আর তৃতীয় হলো গিয়ে প্রয়োগ। তাহলে আমার জ্ঞান কি? এই যে ওয়াই মৌল তুমি যদি আইডেন্টিফিকেশন করবা, ওয়াই মৌল যে কপার, এই আইডেন্টিফিকেশনের জন্য তুমি পরীক্ষায় 1 মার্ক পাবা। এই যদি কেউ লেখতে যে ওয়াই মৌলটি হলো কপার, সে 1 মার্ক পাবে। এরপরে কি, তুমি ওয়াই এর ইলেকট্রন বিন্যাসটা দেখাবা। এই যে আমি দেখাইলাম কপার কপার, এগুলো মানে ফালতু কিছু কথা লাগবে, যে কপারের পারমাণবিক সংখ্যা 29, অর্থাৎ এতে প্রোটন আছে 29টা, আর ইলেকট্রনও আছে 29টা, যেহেতু আমরা জানি ইলেকট্রন ও প্রোটনের চার্জ সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। ঠিক আছে, এইসব লাগবা। তা কপার, তারপর নিচে কপারের ইলেকট্রন বিন্যাসটি নিম্নরূপ, তারপরে এইটা কপার এখানে 29 দিয়ে সমান সমান, এই সুন্দর মতন লাগবা। তারপরে এই পর্যন্ত তুমি যদি লেখো, তোমার আরো 1 মার্ক স্যাররা দেবে। আমি কিন্তু বোর্ডের কথা বলতেছি, তোমার স্কুলের টিচারদের কথা বলতেছি না, বোর্ড এক্সাম। এরপরে যে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ব্যাখ্যা করো, মূলত এইটা সুন্দর মতো লিখতে পারলেই তোমার কিন্তু একদম 3-এ 3 দিয়ে দেবে। যে এই কপার না আমার ইলেকট্রন বিন্যাস লিখবে, তারে কমপক্ষে 1.5 মার্ক তো দেবেই। এরপর জাস্ট এই কেন ব্যতিক্রম, তাই ব্যতিক্রম দেখানোর আগে তোমার আগে বলতে হবে স্বাভাবিক নিয়মটা কি। তাই বলবা যে আমরা আহ্বাও নীতি অনুসারে ইলেকট্রন কোন উপশক্তি স্তরে আগে প্রবেশ করবে, তারপরে N+L নীতি ব্যাখ্যা করবা। হ্যাঁ, তারপরে এই জিনিসগুলো দেখাবে, যে এই উদাহরণ দিয়ে দেখাবা যে 3s 3p-র মধ্যে কোন উপশক্তি স্তরে আগে যাবে। তারপর আবার এটা দেখাবা যে n এর মান সমান, মানে N+L এর মান সমান হয়েছে, কিন্তু n এর মান যখন ছোট, ওইটারে আমরা নিম্ন শক্তি সম্পন্ন উপশক্তি স্তর কনসিডার করি, এই জন্য ওইটা ইলেকট্রন আগে প্রবেশ করবে। আচ্ছা এগুলো সব পড়াইছি না আমি তোমারে? জি ভাইয়া পড়াইছিলেন। এই স্বাভাবিক নিয়মগুলো আগে ব্যাখ্যা করবা, স্বাভাবিক নিয়ম ব্যাখ্যা করে তারপর বলবা যে কপারের ক্ষেত্রে 4s উপশক্তি স্তর থেকে একটি ইলেকট্রন 3d উপশক্তি স্তরে প্রবেশ করে, এবং আগে মানে এটাও লিখবা যে আমার ইলেকট্রন বিন্যাসটা হওয়ার কথা ছিল এরকম 3d9 4s2, কিন্তু এখান থেকে একটি ইলেকট্রন এই 3d তে প্রবেশ করে, যাতে 3d উপশক্তি স্তরটি অধিক স্থিতিশীলতা অর্জন করতে পারে। কারণ আমরা জানি পি, ডি অথবা এস, এফ, এই যে উপশক্তি স্তরগুলো আছে, এই উপশক্তি স্তরগুলো যদি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকে তাহলে অধিক স্থিতিশীল থাকে। পারবা না এগুলো লিখতে? পারবো ভাইয়া। তুমি যা বললাম এ যদি লেখো, তোমার 3 মার্ক পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, বুঝছো? এই তাহলে 2 নম্বর সৃজনশীলটা গেল। 3 নম্বর, 3 নম্বর সৃজনশীলে আমার বরিশাল বোর্ডের, আমার বোর্ড আর কি বরিশাল বোর্ডের 24 সালের প্রশ্ন। মৌল এ বি সি, এই এবিসি কিন্তু মৌলের প্রতীক না। তাহলে এ আসলে কে? এ আসলে হলো কি, আর দেখো আমার ইলেকট্রন কয়টা, 8টা 2 10, 10 আর 3 13, 13 ইলেকট্রন কার আছে? অ্যালুমিনিয়ামের আছে। বি, বি কে 2 10 24, 24 আর 2 26, 26 কার আছে? লোহা, ফেরাম। আর সি, সির পরিচয় কি দেখো, 10 28, 28 আর 1 29, ও মাই গড, 29টা কার? একটু আগে বললাম না, কপার দেখলা? তাহলে সি মৌল মানে কপার মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ। এখানে পর্যন্ত বলছে যে শেষ কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ। একটা দেখো এখানে বলছে কি সি মৌলের, মানে আমার কিন্তু কপার মৌলের কথা বলা হইতেছে। যদি বলতো যে কপার আয়নের বা C2+, তাহলে আমার কি করতাম, মনে করে এরকম যে
কপার 2+, এই আয়নের ইলেকট্রন বিন্যাসটা বের করতাম, ইলেকট্রন বিন্যাস করে দেখাইতাম যে তার সর্বশেষ শক্তিস্তর কত নাম্বার, তারপরে কিন্তু আমি ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতাম। কিন্তু এইখানে আমার আয়ন টায়নের ঝামেলায় যায় নাই, তারা ডিরেক্ট বলছে যে সি মৌলের, মানে শুধুমাত্র কপার মৌলের ক্ষেত্রে বলছে। কপার মৌলে দেখো আমার শক্তিস্তর কয়টা লাগছে, 1টা 2টা 3টা 4টা, তাহলে সব থেকে বাইরে কি এই চতুর্থ শক্তিস্তর না, বা শেষ কক্ষপথ কোনটা, এই 4 নাম্বারটা না শেষ কক্ষপথ, মানে কি আমার এই যে n সমান সমান 4, আমরা জানি যে শক্তিস্তরের প্রতীক হইল গিয়ে এই যে ছোট হাতের n। এখানে কৌণিক ভরবেগের সূত্রটা কি, কৌণিক ভরবেগ mvr সমান সমান nh ডিভাইডেড বাই 2 পাই। এখন জাস্ট তুমি n এর জায়গায় কত বসাবা, 4 বসাবা, তাইলেই তোমার অঙ্ক কেল্লাফাতে। এই এইচ এর মান কত, 6 দশমিক, এই যে প্লাঙ্কস কনস্ট্যান্ট 6.626 ইন্টু 10⁻34। একক কিন্তু আমার মুখস্থ নাই জানো, আমি এখন বের করবো একক কিভাবে, কারণ এটা কেজি, এটা মিটার পার সেকেন্ড, এটা আবার মিটার, তার মানে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। আর নিচে আছে 2, এখানে আছে পাই, 3.1416। এটা ক্যালকুলেটর একটু চাপো তো ভাইয়া। হ্যাঁ বলো, বিরাট সংখ্যা চলে আসছে, কি আসছে? 4.4.16, ঠিক আছে। 4 আমার তো আসছে 4.21। আচ্ছা যাই হোক, ওই তো মানে ওই 3.14 ওই পাই মান আর কি, এই জন্য সমস্যা হয়েছে, সমস্যা নাই, সেম না, ঠিক আছে আর কি আচ্ছা, অঙ্ক এত আসছে, ওকে। ঠিক আছে এত, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। এত কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, আমার এককটা কিন্তু কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, কারণ এই এন এর কোনো একক নাই, 2 এর কোনো একক নাই, পাই এর কোনো একক নাই, তাহলে আমার ওভারঅল এনএইচ বাই 2 পাই এর একক মানে কিন্তু শুধুমাত্র এইচ এর একক, আর এইচ এর একক কি, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এই জন্য আমার কৌণিক ভরবেগের একক কি হয়েছে আলটিমেটলি, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এই মানটা আমি এদিকে একটা মান লিখছি, এই মানটা তুমি চাইলে মুখস্থ রাখতে পারো, মুখস্থ রাখতে পারো কেন, সাপোজ তোমার এমসিকিউতে বললো, এমসিকিউতে বললো যে তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, ওই সময় কি করবা, তুমি জাস্ট এই মানের সঙ্গে 3 গুণ করে দেবা, তাইলে তোমার অ্যান্সার বেরোয় আসবে। আবার বললো যে সপ্তম শক্তি স্তরের ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, তাহলে তুমি জাস্ট এর সঙ্গে 7 গুণ করবা, তোমার অ্যান্সার বেরোয় যাবে। এখন এটা আমি কিভাবে পাইলাম, এই যে ওদিনও বলছিলাম যে এইচ 2 পাই এগুলো সব কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু, তাই তুমি যদি এইচ ডিভাইডেড বাই 2 পাই এর একটা ভ্যালু বের করো জাস্ট, ঠিক আছে, তাইলে আমার এই মানটা সেটা কিন্তু কখনো পরিবর্তন হয় না, তোমার পরিবর্তন হয় শুধুমাত্র এই এন, বুঝছো? জি ভাইয়া বুঝছি। তাহলে তুমি এই কার্বন, তুমি যে মৌলেরই মনে করো তৃতীয় শক্তি স্তর নেও না কেন, ঠিক আছে, ধরো তুমি অক্সিজেন, অক্সিজেন তো নাই সম্ভবত, ধরো সোডিয়াম নেলা অথবা পটাশিয়াম নেলা, তুমি যাই নাও না কেন, যে মৌলেই হোক না কেন, তৃতীয় শক্তি স্তর মানে ওই তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রনের ভরবেগ, কৌণিক ভরবেগ হবে মানে এটার সঙ্গে 3 গুণ করলেও যত হবে। তার মানে কি, তার মানে আমার মৌল যদি আলাদা আলাদাও হয়, হ্যাঁ, তাইলেও কিন্তু আমার এই এই মানে তোমার কৌণিক ভরবেগের কিন্তু কোনো চেঞ্জ হইতেছে না। তোমার যে কোনো মৌল নাও না কেন, ওই মৌলের তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ সেমই হবে সবসময়। আবার চতুর্থ শক্তি স্তর নিলে ওই সময় আরেকটা মান আসবে, বুঝছো? জি ভাইয়া বুঝতে পারছি। এই কথাটা মনে হয় বোঝো নাই কেন জানি আমার মনে হইতেছে। তুমি সোডিয়াম নাও অথবা ক্লোরিন নাও, সোডিয়ামেও তৃতীয় শক্তি স্তর আছে, ক্লোরিনেও তৃতীয় শক্তি স্তর আছে, আবার তুমি মনে করো নেলা কপার নাও, কপারেও তৃতীয় শক্তি স্তর আছে, তুমি যেই মৌলই নাও না কেন প্রত্যেকটা মৌলের তৃতীয় শক্তি স্তর মানে কি এন এর মান 3, তাহলে এন এর মান 3 বসালে কিন্তু তোমার একটা নির্দিষ্ট ভ্যালুই আসবে। তাহলে তুমি মৌলের উপর ডিপেন্ড অ্যাকচুয়ালি করে না, জাস্ট ডিপেন্ড করে শক্তি স্তর কত নাম্বার ওইটার উপর, বুঝছো? তৃতীয় শক্তি স্তরের একটা নির্দিষ্ট কৌণিক ভরবেগ, আবার চতুর্থ শক্তি স্তরের আরেকটা নির্দিষ্ট কৌণিক ভরবেগ। এবার একটু বুঝছো মনে হয় নাকি? জি ভাই এখন তো বুঝছি। এটা এটা পারবা না পরীক্ষা আসলে? তারপর ভাইয়া। এটা কিন্তু একদম সহজ করে দিয়েছে তারা, তারা আরেকটু ঘুরেতে পারতো, তারা জাস্ট মনে করো কি বলে
পারমাণবিক সংখ্যা যদি বলে দেয় সেখান থেকে তোমার ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। ইলেকট্রন বিন্যাসটা এই যে শক্তি স্তরের উপর ভিত্তি করে, এই দেখো 2 8 18 1, এটা মনে করো তুমি নিজে লিখবা, তারপরে তুমি বুঝতে পারবা যে আমার এখানে কয়টা কক্ষপথ বা কয়টা শক্তি স্তর আছে, তাই না? এখানে তো তারা ডিরেক্ট দিয়েই দিয়েছে, এই জন্য কিন্তু আমি ডিরেক্ট 4 বসাইতে পারছি। বাট আমার কিন্তু ডিরেক্ট নাও দেওয়া থাকতে পারতো, ওই সময় কিন্তু আমার এভাবে আমি ইলেকট্রন বিন্যাসটা বের করতাম। বুঝছো? জি ভাই বুঝছি। 4 নাম্বার সিকিউতে কি বলা, 4 নাম্বার সিকিউতে দেখো এখানে একটা ছবি, এখানে একটা ছবি, এইটা হলো কি আমার বোরের পরমাণু মডেল, আর এইটা হলো কি আমার রাদারফোর্ডের পরমাণু মডেল। হুম, তুমি কি এটা দেখে বুঝতে পারবা না কোনটা কার মডেল? পারবো ভাইয়া পারবো। কেন, এই যে দেখো শক্তি, নির্গত শক্তি, শোষিত শক্তি, এটা তো বোর বলছে। আর রাদারফোর্ডে দেখো এই মানে হুজুং বুজুং একে হচ্ছে, সে বলতে পারে না আসলে কিভাবে থাকে ইলেকট্রনগুলো। চিত্র 1-এর সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান একটি আবার কৌণিক ভরবেগ, মানে আবার ওই সেম সূত্র, তো এন এর মানটা আমি কত বসাবো, যেহেতু চিত্র 1 বলছে, চিত্র 1-এর সর্বশেষ শক্তি স্তরে, দেখো সর্বশেষ শক্তি স্তর মানে কোনটা, এটা আমার, এটা হলো কে, এইটা হলো গিয়ে এল, এইটা এম, আর এইটা হলো গিয়ে এন কক্ষপথ। আচ্ছা এন কক্ষপথ মানে জানি কত নাম্বার শক্তি স্তর, 4 নাম্বার শক্তি স্তর না? তাহলে আমি এন তাই এর তো ভাই। এন এর মান কিন্তু আবার আমি 4 বসাবো একদম, এটা কিন্তু আগের অঙ্কটার মতো, গ কিন্তু হুবহু। ভাইয়া হ্যাঁ বলো। আপনি বন্ধুদের সঙ্গে আমি বুঝতে পারি না প্রবলেম করতে বাড়ি কিন্তু কিভাবে কারণ আর একটু বুঝান না। এই দেখো চিত্র 1-এর সর্বশেষ শক্তি স্তর, চিত্র 1-এর দিকে তাকাও, তারপর দেখবা শক্তি স্তর কোথায় কোথায়, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তো সর্বশেষ শক্তি স্তর মানে কি, সব থেকে বাইরের শক্তি স্তরটা, সব থেকে বাইরে আছে এইটা, এন কক্ষপথ। এন কক্ষপথ মানে কি 4 নম্বর শক্তি স্তর না? এছাড়া তুমি গুণনাও দেখতে পারো, 1 2, জি ভাইয়া। 1 2 3 4, বুঝছো? ভাইয়া ঠিক আছে, এটা হুবহু আগের ম্যাটটা। ঘ নাম্বার কি বলছে, চিত্র 1 চিত্র 2 এর কোন পরমাণু মডেলটি অধিক গ্রহণযোগ্য? তুমি লিখবা চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে চিত্র 1 অর্থাৎ বোরের পরমাণু মডেলটি অধিক গ্রহণযোগ্য, এই কথাটা তুমি লিখবা, তার মানে তুমি 1 পাইয়ে গেছো। তারপরে কি, তারপরে তুমি দেখাবা যে এইটা কেন অধিক গ্রহণযোগ্য, মানে তোমার এইটারে ভালো বলতে হইলে অবশ্যই এই জিনিসটারে খারাপ বলা লাগবে, ঠিক আছে? তার মানে তুমি এরপরে কি করবা, সেকেন্ড প্যারায় রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো তুলে ধরবা। এগুলো কিন্তু আমি ভালো মতো পড়েছি, রাদারফোর্ডের পরমাণু মডেলে কি কি সীমাবদ্ধতা আছে। তারপর তুমি দেখাবা বোরের পরমাণু মডেলের সাফল্য, যে বোর ভাই এই সীমাবদ্ধতাগুলো দূর করে একদম আমাদের মুক্ত করছে, ঠিক আছে, আমাদের উদ্ধার করছে সে। তারপরে জাস্ট বলবা, এটা প্রশংসা টশংসা করবা, এই তো শেষ। এই জন্য উক্ত কারণে বোরের পরমাণু মডেলটি অধিক গ্রহণযোগ্য। পারবা? বুঝছি ভাইয়া পারবো। কারণ কি, ধরো আমার সীমাবদ্ধতাগুলো কি ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলে, প্রথম সীমাবদ্ধতা তোমার সে শক্তি স্তরের আকার আকৃতি সম্পর্কে সঠিক ব্যাখ্যা দেয়নি। তারপর আরো লিখতে পারো, এক্ষেত্রে বোরের পরমাণু মডেল করছে কি, বোরের পরমাণু মানে দাঁড়াও, এই যে ফার্স্ট প্যারা তো তুমি লেখলা, শিখাই দিলাম একটা লাইন যে চিত্র 1 গ্রহণযোগ্য। সেকেন্ড প্যারায় কি করবা, জাস্ট রাদারফোর্ডের সীমাবদ্ধতাগুলো তুলে ধরতে পারবা। একটা হলো কি শক্তি স্তরের সীমাবদ্ধতা, তারপর একটা হলো কি যে চার্জযুক্ত বস্তুর সঙ্গে চার্জহীন বস্তুর সে তুলনা করছে। হ্যাঁ, তারপর ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কি এই মানে পরমাণুটা স্থায়ী হবে না। বুঝছি ভাইয়া তারপর বুঝছি। ইলেকট্রন, একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু মানে ইলেকট্রনগুলো কিভাবে থাকে এটাও কিন্তু সে ব্যাখ্যা করে না। এই যে 4টা সীমাবদ্ধতা একদম বই দিয়ে হুবহু তো লেখার চেষ্টা করবার কি, ঠিক আছে? সব তো আর হুবহু তোমরা পারবা না, বুঝছি ভাইয়া এদিকে লিখবা। তারপরে পারবো। প্রতি প্যারায় এই বোরের পরমাণু মডেলের সাফল্যগুলো তুলে ধরবা। হুম, সাফল্যের মধ্যে মধ্যে আবার একটু সীমাবদ্ধতাও দেবা, যে বোর সাহেব কি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারছে, যদিও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারেনি, মানে এটার ভিতরে ভিতরেই লিখে দেবা। আর লাস্ট প্যারায় জাস্ট প্রশংসা করবা যে রাদারফোর্ড যেগুলো যেগুলো মানে সীমাবদ্ধতা ছিল বোর পরমাণু মডেলে, সেই সীমাবদ্ধতাগুলো দূর হয়েছে, এই কিছু কথাবার্তা লিখবা। তাইলে তোমার চাইরে কমপক্ষে 3.5 তো দেবেই, চাইরেও দিতে পারে, যদি এত সুন্দর করে লেখো তোমার চাইরে সাইড দেবে স্যারেরা, বুঝছো? বুঝছি ভাইয়া। এরপর আছে 5 নাম্বার। 5 নাম্বার সিকিউরিটি কি বলছে, ময়মনসিংহ বোর্ড দেখো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করছে। পদ্ধতি একে কি করছে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d1। আমরা জানি 3s2 3p6 এর পর কি 3d তে যাবে নাকি 4s চলে যাবে, বলো? করেছে। কারণ আমরা জানি পটাশিয়ামের ইলেকট্রন কয়টা, পটাশিয়ামের ইলেকট্রন কিন্তু মোট 19টা। আমার কিন্তু 19 নাম্বার ইলেকট্রনটা কিন্তু 3 নাম্বার শক্তি স্তরে না যাইয়া 4 নাম্বার শক্তি স্তরের 4s উপশক্তি স্তরে যায়। যেমন এখানে দেখো পদ্ধতি দুইটা হলে কারেক্ট, 4s 1 করছে, এখানে কিন্তু 3d 0, 3d 0, ঠিক আছে?
এখন গতে বলছে কি উদ্দীপকের মৌলটির যোজ্যতা ইলেকট্রনটির কৌণিক ভরবেগ, যোজ্যতা ইলেকট্রন মানে সব থেকে বাইরের ইলেকট্রন, ঠিক আছে? তাই সব থেকে বাইরের ইলেকট্রন বলতে কিন্তু আমার যে 4s উপশক্তি স্তরের ইলেকট্রনটাকে বুঝাইতেছে। তাহলে এই ইলেকট্রনের কৌণিক ভরবেগ কিভাবে করবা, আবার দেখো এমবিআর সমান সমান nh/2 পাই, এন এর জায়গায় তুমি কত বসাবা, যেহেতু 4 নাম্বার শক্তি স্তরে আছে তাহলে কি 4 বসাবো না এন এর মান? তাই তো তোমার হয়ে গেল। দেখলা এই সেম টাইপের ম্যাথ কয়বার আসলো। ঘ উদ্দীপকের মৌলটির ইলেকট্রন বিন্যাসে কোন পদ্ধতিটি সঠিক হবে বলে তুমি মনে করো? এই যে পদ্ধতি 2 সঠিক হবে, তারপরে তুমি আউফবাউ নীতিটা সুন্দর মতো ব্যাখ্যা করবা যে কেন শক্তি স্তর, মানে তুমি ব্যাখ্যা করবা উপশক্তি স্তরের গুরুত্ব, বুঝছো? উপশক্তি স্তরের ধারণা কেন আসছিল মনে আছে, ওই যে আউফবাউ নীতির সাহায্যে, ওইগুলো জাস্ট ব্যাখ্যা করবা। বইতে সুন্দর মতো লেখা আছে, এছাড়া আমার ভিডিও লেকচার ফলো করলে এটা নিজে নিজেই পারার কথা। পারবা? তাহলে পরেরটায় যাই। অবশ্যই। ঠিক আছে, 6 নাম্বার রাজশাহী বোর্ড 23 সালের। দেখো এই আরেকটা, এই আবার রাদারফোর্ড পরমাণু মডেল, এই হলো বোর পরমাণু মডেল। বি মডেল মানে বোরের মডেলের সর্বশেষ শক্তি স্তরে গুণ, সর্বশেষ শক্তি স্তর বলতে কি বুঝাইতেছে দেখো, এই যে এইটা হলো কি 1 নাম্বার শক্তি স্তর, এইটার আবার শক্তি স্তর বলো না, এটা কিন্তু নিউক্লিয়াস, ঠিক আছে? এটা কিন্তু নিউক্লিয়াস। এই হলো কি 1 নাম্বার, এই হলো কি 2 নাম্বার, এই হলো কি আমার 3 নাম্বার শক্তি স্তর। তাহলে সর্বশেষ শক্তি স্তর মানে কি 3 নাম্বার শক্তি স্তরের ঘূর্ণায়মান। এই এখন আবার এন এর জায়গায় কত বসাবা? হয়ে গেল, অঙ্কটা সহজ না? দেখো তারা এইস এর মানও বললে দিছে, মানে কি, মানে এত সিম্পল কেন করে জিনিসটারে বুঝি না। মানে স্টুডেন্টদের তারা মার্ক দিতে চায় কিন্তু স্টুডেন্টরা পাইতে চায় না। বি পরমাণুর গঠন ব্যাখ্যায় উদ্দীপকের কোন মডেলটি অধিক উপযোগী? একটু আগে পড়াইলাম না, বোরের পরমাণু মডেল বেশি উপযোগী। ঠিক আছে, তাহলে 7 নাম্বার চট্টগ্রাম বোর্ড 23 কি বলছে? 4f 4p 4d অরবিটাল। আচ্ছা 1 2 গেল। হ্যাঁ, দৃশ্য গতে কি বলছে? দৃশ্য 2 এর মৌলটি শনাক্ত করো। তো দৃশ্য 2 তে একটু যাই। দৃশ্য 2 তে একটা মৌল সম্পর্কে আমার ইনফরমেশন দেয়া আছে, ওই মৌলটা শনাক্ত করতে হবে। যে এই একটা দেবের একটা গান আছে না, যে কে তুই বল, হ্যাঁ কে তুই বল, ঠিক আছে? তাহলে কিভাবে শনাক্ত করবা? এই শনাক্ত করবা আমরা পারমাণবিক সংখ্যা নির্ণয় করার মাধ্যমে। মানে কয়টা প্রোটন আছে, আমি কিন্তু তোমার বলছিলাম যে প্রোটন সংখ্যা হলো গিয়ে ডিএনএ এর মতো ওদের, ঠিক আছে? প্রোটন সংখ্যা দিয়ে আমরা শনাক্ত করব। কিভাবে করবো দেখো, আমার নিউক্লিয়াসের প্রকৃত ভর আমারে বইলা দিয়েছে। আচ্ছা নিউক্লিয়াসের ভর মানে কি, এখানে প্রোটনের ভরও আছে আবার নিউট্রনের ভরও আছে, এখানে আবার আমার নিউট্রনের সংখ্যাও বলে দিয়েছে। আচ্ছা তুমি এখন আমার বলো, আমি একদম প্রথমে যে সিকিউরিটি সলভ করছিলাম চট্টগ্রাম বোর্ড 2024-এর, এটা সেম টাইপের না? আরে সেম একদম, নিউটনের সংখ্যা 17টা, তাহলে তুমি 17টা নিউটনের ভর বের করবা। 17টা নিউটনের ভর বের করার পর এই যে নিউক্লিয়াসের ভর থেকে নিউটনের ভরটা বিয়োগ করে দেবা, তাইলে তোমার প্রোটনের ভরটা মানে মোট প্রোটনের ভরটা বের হয়ে যাবে। তারপর তুমি এখানে যত পাবা, দেখো এইখানে তুমি যত পাবা প্রোটনের ভর, এইটারে প্রোটনের একটি প্রোটনের যে ভর আছে 1.673 ইন্টু 10⁻²4, এটা দিয়ে ভাগ করে দেবা, তাইলে তোমার প্রোটনের সংখ্যা বের হয়ে যাবে। আর প্রোটনের সংখ্যা একবার বের হয়ে গেলেই তুমি বলতে পারবা যে মৌল কে, কে তুই বল, উত্তর পাই যাবা। আচ্ছা এটা কাজ করে না, আমরা ক্যালকুলেটরের মাধ্যমে তাড়াতাড়ি করব। যেমন রাখলাম 17 সঙ্গে গুণ করব কত, 1.675 ইন্টু 10⁻²4, এটা করলে আমি কিন্তু এই যে নিউট্রনের মোট ভরটা বাইর করলাম। এখন এটা রাখলাম আমি হাতে। এরপরে যে নিউক্লিয়াসের প্রকৃত ভর আমার দেওয়া আছে 5.357 ইন্টু 10⁻²3, এইটা থেকে আমি বিয়োগ করে দেব একটু আগে যে মানটা আমি পাইছিলাম। তাহলে আমার এই যে 2.5 ইন্টু 10⁻²3, এটা হলো কি আমার প্রোটনের ভর। প্রোটনের ভরে আবার আমি ভাগ করব একটা প্রোটনের ভর দিয়ে 1.673 ইনভার্স -24। আমার আবার 15 আসলো। এই সেম কোশ্চেন আসলে ভাই, ওয়েট আ সেকেন্ড ভাই, চট্টগ্রাম বোর্ড এই 2023 আর 2024-এ সেম কোশ্চেন রিপিটেশন আসছে, মানে হুবহু সেম, হুবহু সেম, বুঝছো? হুবহু সেম। এটা কিন্তু ফসফরাস। তুমি যাও এই যে 1 নম্বরে যাও, এই ফসফরাস ছিল না আমার, এটা কিন্তু ফসফরাস ছিল আমার, ঠিক আছে? একদম সেম। চট্টগ্রাম বোর্ড 23-24 কপি, তাদের প্রশ্ন বানাইতে ইচ্ছে করে না, তার আগেরটা মাইটে দেয়। ঘ দৃশ্য 1 এর শক্তিক্রম বিশ্লেষণ করো। শক্তির ক্রম এই দেখো 4f 4p আর 4d, তুমি শক্তির ক্রম বিশ্লেষণ করতে পারবা না। 4f এর শক্তিক্রম n+l কত 7, 4p এর কত 4 আর 1 5, 4d এর কত 4 + 2 6, পারবা না এগুলো?
ভাই তারপরে এত ইজি প্রশ্ন দিছে কেন, আজব ব্যাপার। বুঝতেছি এর না। এইটা 4 মার্ক এত মানে অনেক শর্ট, বুঝছো? এটা এতটুকু তো আর লেখা যায় না। এখানে একটু ইতিহাস টিতিহাস লিখতে হবে যে মনে করো প্রথমে পরমাণুর গঠন লাগবা, পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে কি কি, আবার নিউক্লিয়াসের বাইরে শক্তি স্তরে ইলেকট্রন ঘোরে, তারপর ইলেকট্রন কত নম্বর শক্তি স্তরে, মানে তুমি এইটা যখন লিখবা তখন শক্তি স্তর, উপশক্তি স্তর, অরবিটাল নিয়ে যাবতীয় যা যা জানো সবকিছু লিখবা। তারপরে মানে আইসা, কাহিনী সব তুলে হ্যাঁ হ্যাঁ, তো একটু বড় তো করা লাগবে না, 1.5 পৃষ্ঠা অ্যাটলিস্ট তো লেখা উচিত, তাই না? অবশ্যই লিখতে তো পারবা, আমি তো নলেজ তোমার দিয়ে দিছি, পারবো। ইনশাল্লাহ পারবা। তা 8 নাম্বার কি বলছি, এ এটা কোন বোর্ড, সিলেট বোর্ড, সিলেট বোর্ড 2023, এ মৌলের দুইটি আইসোটোপ A35 A37, আমি বুঝে গেছি যে এ হইল গিয়ে ক্লোরিন, যখনই মাথার উপরে হ্যাঁ 35-37 দেখছে আমার বোঝা হয়ে গেছে। এ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আবার বইলেও দিচ্ছে যে 35.5, আর আমি তো জানি। অন্য একটি মৌল বি, বি সম্পর্কে আবার বলছে এর পারমাণবিক সংখ্যা 19, পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, তা 19টা প্রোটন আছে কার? অবশ্যই পটাশিয়াম। পড়া যাবে হ্যাঁ, তাহলে আমার গতে বলছে কি দেখো, এ মৌলের, এ মৌল মানে আমার ক্লোরিন, ক্লোরিনের কি মৌলের আইসোটোপের দুইটির শতকরা প্রাপ্যতার পরিমাণ নির্ণয় করো। এত এমসিকিউ তো, এটা মুখস্থ। এই ক্লোরিন 35 হলে গিয়ে 75% আর 37 হলে গিয়ে 25%, কিন্তু এটা আমি কিভাবে, আমি কিভাবে দেখাবো? আচ্ছা এটা আমি লেকচারে আমি তোমার দেখাইছিলাম না, এটা এই কিভাবে আমি বের করবো? জি ভাইয়া। ওই যে X% ধরবো আর একটা লেগে 100 - X% ধরবো, করেছিলাম, হ্যাঁ ভাইয়া করাইছিলেন। তো এটা করান লাগবে আর। ভাইয়া একটু করে দিলে ভালো হতো আচ্ছা তাও। তো বলতে হবে না, তো বলবা এই 35A, ধরি ধরি 35A আইসোটোপের প্রকৃতিতে শতকরা পরিমাণ X% এবং A37 এর প্রকৃতিতে শতকরা পরিমাণ 100 - X%, পার্সেন্ট। ঠিক আছে? তারপরে আমরা এটা সূত্র যে লিখছিলাম, সূত্রটা মুখস্থ অ্যাকচুয়ালি করা লাগে না, বাট একবার লেখার জন্য লিখি, PM প্লাস QN ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু গড় আপেক্ষিক পারমাণবিক ভর, বুঝছো? বুঝছি ভাইয়া। ঠিক আছে, সূত্র লিখবো না, জাস্ট আমি মান বসাই দিই ডিরেক্ট। মান বসাইলে কত হয়, পি, মনে করো এটা এখানে এই কত, ভর সংখ্যা কত 35, তাহলে দর্শন করছিল আমরা। এই যে 35 গুণ, আমি ধরছি এটা আছে কত পার্সেন্ট, X%, তাহলে 35 গুণ X যোগ করব আরেকটা কত, এটা 37 না, তাহলে এই যে 37 লিখলাম, এর সঙ্গে গুণ করব 37 আছে কত 100 - X, তাহলে 100 - X, আর নিচে আছে কি 100, আর সমান সমান দিয়ে এই পাশে কি হবে, গড় আপেক্ষিক, গড় আপেক্ষিক পারমাণবিক ভর, গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত 35.5, 5%। ঠিক আছে, পার্সেন্ট না 35.5। এই গড় আপেক্ষিক পারমাণবিক ভর অথবা আপেক্ষিক পারমাণবিক ভর এগুলোর কিন্তু কোনো একক নাই, কারণ এগুলো হলো কি দুইটা ভরের অনুপাত, শিখেছি এগুলো সবই। এখন এই সমীকরণটা সলভ করলেই তোমার এক্স এর মান বেরোয় যাবে, 35x প্লাস 3700 মাইনাস 37x ইকুয়ালস টু 35.5 এর সঙ্গে 100 গুণ করলে আমার হবে 3550, তারপরে -2x, 35x থেকে -37x করলে -2x সমান সমান এইটারে অন্য পাশে পাঠিয়ে দিলে হবে যাবে -3700, 3550 থেকে বিয়োগ করবো 3700, তাহলে আমার হবে কত, আমার হবে 100 -150, ঠিক আছে? তারপরে x, x সমান সমান কত, x সমান সমান উপরে আছে -150, নিচে আছে -2, আমি জানি মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে, প্লাস আর লেখা লাগে না, 150 কে 2 দিয়ে ভাগ করলে হবে 75, তাহলে x এর মান হলো গিয়া 75। x এর পরিচয় কি, x এর মানে প্রমাণিত কি, তুমি তো মান নির্ণয় করতেছো, x এর পরিচয় হলো গিয়া এই ক্লোরিন 35 এর প্রকৃতিতে শতকরা পরিমাণ, তাহলে ক্লোরিন 35 এর শতকরা পরিমাণ কত 75%, 75%, এবং ক্লোরিন 37 এর প্রকৃতিতে শতকরা পরিমাণ হলো গিয়ে কি 100 দিয়ে 75 বিয়োগ করলে 25%, ঠিক আছে? পারবা? অবশ্যই পারবো। তাহলে 9 নম্বর দেখো, সিলেট বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, মানে রাজশাহী বোর্ড 21, এটা দুটো আসছে 21 সালে, 23 সালে আসছে সিলেট বোর্ডে। এবিসি প্রচলিত প্রতীক নয়, এর নাম, এর নাম কি বলো, পারমাণবিক সংখ্যা 27 কার 23, ভ্যানাডিয়াম। পারমাণবিক সংখ্যা 23 ভ্যানাডিয়ামের। তারপর বলো তো 24 কার, 24 ক্রোমিয়ামের। আর 29
কপারের গুড। বিওসি মৌল দুটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। অলরেডি পড়াইছি না, ক্রোমিয়াম আর কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। হ্যাঁ কেন? কারণ ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হয়, ক্রোমিয়ামের ক্ষেত্রে 3d5 4s1 হয়, হওয়া উচিত ছিল 4s2 3d4, বাট আমার 3d5 হয়, কারণ আমি জানি যে এই ডি উপশক্তি স্তর যদি অর্ধপূর্ণ থাকে এটা অধিক অধিক স্থিতিশীল, এই জন্য এরকম হয়, তাই তো? তাই এটা একটু বিস্তারিত ব্যাখ্যা করতে পারবা না দুইটা? পারবো ভাইয়া। ইনশাল্লাহ পারবা, সোজা আছে। 10 নাম্বার বরিশাল বোর্ডের 23 সালের প্রশ্ন। মৌল এক্স ওয়াই জেড, দেখো এক্স এক্স এন একটা প্রোটন সংখ্যা, মানে এটা হলো হাইড্রোজেন, ওয়াই কে সিলিকন। ওয়াই হচ্ছে যে সিলিকন। 47 কে এটা পারবা না, আমিও ডিরেক্ট পারবো না, আমি একটু টেকনিক করে পারবো, কারণ আমি পর্যায় সারণী মানে চতুর্থ অধ্যায় আমি পড়ছি, এজন্য আমি পারবো। 47 দিয়ে 18 বিয়োগ করলে কত হয়? 47 দিয়ে 18 বিয়োগ করলে 29 হয়, ঠিক আছে? তাইলে 29 আজ 29 তো কপারের, তার মানে কপারের ডিরেক্ট নিচে আছে। মানে এটা গ্রুপ নাম্বার 11-তে আছে। তুমি এগুলো বুঝবা না, আমি যে বিবির করতেছি এগুলো তুমি বুঝবা না, ঠিক আছে? কপারের নিচে কে আছে? কপারের নিচে আমার ঠিক মনে পড়ে, এটা দেখা লাগবে, দাঁড়াও। 11 নাম্বার না, আচ্ছা ও সরি সরি মনে পড়ছে, এটা তো আর্জেন্টাম, সিলভার সিলভার। হ্যাঁ হ্যাঁ সিলভার। ঠিক আছে, কপার, কারণ গ্রুপ নাম্বার 11-এ আমরা বলি মুদ্রা ধাতু, এগুলো সব হলো চতুর্থ অধ্যায়ের জিনিস। এটা হলো সিলভার, কপারের নিচে সিলভার, সিলভারের নিচে গোল্ড, গোল্ডের নিচে হলে গিয়া রনজেনিয়াম নামে একটা জিনিস আছে, ঠিক আছে? দেখো, তো এই যে আমার সিলভার, ওয়াই ও জেড, ওয়াই কে, ওয়াই তো সিলিকন, আর জেড হল গিয়ে এই যে সিলভার। মৌল উভয় ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম অনুসরণ করে কিনা তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তাহলে সিলিকনের ক্ষেত্রে আমার তো সাধারণ নিয়ম অনুসরণ করার, দেখো সিলিকনের ইলেকট্রন বিন্যাসটা কেমন, 1s2 2s2 2p6 3s2 3p2, কারণ দুইটা বাকি আছে জন্য দুইটা, তাই না? তাহলে এটা তো সাধারণ নিয়ম তো অনুসরণ করতে আছে, এদিকে তো কোনো সমস্যা হইতেছে না। কিন্তু এই আর্জেন্টাম বা সিলভারের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। কিভাবে আমি বুঝছি কিভাবে, কারণ ওর উপরে আছে কপার, ওর বড় ভাই সমস্যার সৃষ্টি করে, তো ওরা তো অবশ্যই সমস্যার সৃষ্টি করবে, তাই না? কপারে কিন্তু নিয়মের ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখাইতেছিল, তো সিলভারেও ব্যতিক্রমী দেখাইবে। এই সেম সেম জিনিস, সিলভারে ইলেকট্রন বিন্যাস করি তো এটা প্র্যাকটিস হয়ে যাবে। দেখো সিলভার 47, ইলেকট্রন বিন্যাস কি, 1s2 2s2 2p6, বলতে থাকো। তারপরে 3p6, তারপরে 3d, তারপরে 4s2, তারপর আমার 3d6 হবে, 10 আছে 10, তারপরে 4, দাঁড়াও 6 10, প্রায় আমরা কি 28 করে বলছি, 28টা করে বলছি। হ্যাঁ 28টা তো হইছে, আমি আচ্ছা 28টা না 30টা হইছে, কি বলো গোনো তুমি? 30টা 30টা হইছে। ও হ্যাঁ সরি 30টা। 4s, আচ্ছা দেখো 4s তো গেল, 4s ছুটি, এটা পাওয়া যাবে 4p তে যাবে। হ্যাঁ 4p 4p তে যাবে, ঠিক আছে, 4p তে তো যাবে 4p তে 6টা, 4p তে 6টা গেল। 4p এর পরে কোথায় যাবে? 5s এ যাবে, 5s2 5s এর পরে যাবে 5p তে মনে হয়, না 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 5p তে 6টা, না না কি বলো, 5p তে যাবে না? 5p তে যাবে না, 5p এর আগে 4d তে যাবে। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ 4d, 4d আছে, তারপরে আছে 5p, 5p। ঠিক আছে? তাইলে আমার দেখো মোট আমি কয়টা দিয়েছিলাম জানি এই পর্যন্ত, এই 4s2 পর্যন্ত আমার কিন্তু 30টা দেওয়া হয়ে গেছিল। এরপরে এদিকে আসে 6টা, 36টা গেল, এখানে আসলো 2টা, 38টা। 38টার পরে এদিকে আরো 10টা আসবে, 11টা 11টা 38-এর পরে তো 10, এই 10টা কিভাবে আসে? আমার তো মোট আছে 47টা, তাহলে তো বাকি থাকে 9টা। 9টা সরি, 9টা বুঝছো, 9টা। সো এখানে অ্যাকচুয়ালি আমার 5 এই 5p লাগবেই না, আমার 4d-তে 9টা গেছে। কিন্তু এদিকে একটু কথা আছে, কথাটা কি একটু বলো তো? ভাই কথাটা তো জানি না, আপনি বলেন। কি বলো ভাই, এই দেখো 4d 9 d-তে
ইলেকট্রন কয়টা থাকতে পারে সর্বোচ্চ? 10টা না? তো ওদিকে 9টা আছে, তাই কি করবে বলো তো? 9টা এই হয়ে যাবে না? ও হ্যাঁ হয়ে যাবে তো। তাইলে বলতে পারলাম না মেয়া। ভুলে বুঝছো? গেছি কাজে। 5s থেকে একটা ইলেকট্রন 4d তে চলে যাবে। আমি তো এদিকে মানে যাবে না। 5s টা আগে লিখছি, বাট তোমরা কিন্তু 5s আগে লাগবে না। তোমরা এই যে আমি জানি বলছিলাম যে একই শক্তি স্তরের উপশক্তি স্তরগুলোর একসাথে লাগবা। ও এটা ঠিক আছে? এখন ঠিক আছে। একদম পুরো ঠিক আছে। তো এই জিনিসটাই জাস্ট একটু ব্যাখ্যা করবা আহ্বা নীতি টিতি অনুসারে, তাইলে তোমার মার্ক কেউ আটকাতে পারবে না। আরে পোলাপান তো জানেই না যে মানে 47 যে সিলভার, এটাই তো বার করতে পারবে না বেশিরভাগে। আমি পারবো। তুমি পারবা, এখনো হয়তো বা ভালো মতো পারবা না, চতুর্থ অধ্যায় করার পর একদম বস হয়ে যাবা। 11 নাম্বার সৃজনশীল কি, ঢাকা বোর্ড 2022 সালের প্রশ্ন। এক্স কে, এক্স হলো ক্লোরিন, ওয়াই কে, ওই জেড হচ্ছে যে আপনার ওই হচ্ছে যে যা পটাশিয়াম, কি লিখছি বলে আমি অলরেডি। দেখো ওয়াই হলো পটাশিয়াম, জেড হলো কি স্ক্যান্ডিয়াম। তাহলে জেড, জেড মানে কি স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রন 3d অরবিটালে প্রবেশ করলেও ওয়াই এর ক্ষেত্রে তা হয় না। ইলেকট্রন বিন্যাসের সাহায্যের কারণ বিশ্লেষণ করো। জেড এর ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে আগে দেখতে হবে। জেড কিন্তু আমার ওই 3s 3b পর্যন্ত তো আগের মতোই আছে, তারপরে আমার যাবে কি, দেখো এদিকে 3d আছে, 4s আছে, 4s এ 2টা গেল, তারপরে 3d তে একটা যাবে। আর এদিকে তো আগে, এদিকে তো আগের গুলো আছেই, আর লেখলাম না, এগুলো আছে। আর ওয়াই, ওয়াই এর ক্ষেত্রে কি, পটাশিয়াম, যেহেতু পটাশিয়ামে তো তোমার কি 3d 0, 4s 1, ওয়ান। আগের গুলো আছে, ঠিক আছে। এটা হলো কি আমার পটাশিয়াম। তাহলে আমার জেড এর সর্বশেষ ইলেকট্রন দেখো, মানে স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা আমার কিন্তু 3d উপশক্তি স্তর আসছে, তাই না? জি ভাইয়া। কিন্তু ওয়াই বা পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা কিন্তু তৃতীয় শক্তি স্তরে আসে না, আসছে কোথায়? চতুর্থ শক্তি স্তরে আসছে, হ্যাঁ। আসছে 4s উপশক্তি স্তরে। তারা দেখো, তারা কিন্তু এই উপশক্তি স্তরের জায়গায় অরবিটাল লাগছে বারবার, বাট তোমরা উপশক্তি স্তরে লিখবা, ঠিক আছে? তোমরা আউলাবা না। আচ্ছা পারবা? পারবো ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কারণ, একদম ইজি। ভাইয়া। এখন 8টা 1 হইছে। 8টা 1 বাজে, 2 হয়ে গেছে গা। সমস্যা নাই, দাঁড়াও। ইলেকট্রন বিন্যাসের আচ্ছা সাহায্যে কারণে তুমি এই n+l নীতিটা আগে ব্যাখ্যা করবা, মানে আহ্বাও নীতি। আহ্বাও নীতি অনুসারে দেখাবা যে আমার 4s এর কি শক্তি কম, এই জন্য 4s আগে আসবে, তারপর 3d তে যাবে। এন্ড স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আসি 21টি ইলেকট্রন, তো এখানে 20টি ইলেকট্রন ঢোকার পরে 21 নম্বর ইলেকট্রনটা 3d তে ঢুকছে। কিন্তু পটাশিয়ামে আসি 19টা, 18টা ইলেকট্রন তো আগে চলে গেছে, 19 নম্বর ইলেকট্রনটা কিন্তু আমার 4s এ যাবে 3d তে না যাইয়া। বুঝছো? এই মানে এগুলো একটু ব্যাখ্যা ট্যাখ্যা করবা ভালো মতো। 12 নম্বর, চট্টগ্রাম বোর্ড 22, রাজশাহী বোর্ড। দেখো রাজশাহী বোর্ডের 21 সালের প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড তোমাকে বোর্ড খালি কপি করে কে ভাই। বুঝলাম না তো। 22 সালে মাইরে দিয়েছে। তো এক্স মৌলের আইসোটোপের শতকরা পরিমাণ যথাক্রমে, দেখো এক্স আমার কিছু কিছু পার্সেন্টেজ দিচ্ছে। এক্স মৌলটা কি? এক্স মৌল উপরে, সালফার। এক্স মৌলের উপরে 16 দেওয়া। এক্স মৌল কি বলো তো? সালফার। এই সালফার না, এটা কি বললা? হ্যাঁ উপরে 16, এটা কি? এটা তো 16 না। এটা তো পারমাণবিক সংখ্যা না ভাই, এই বাম পাশের উপরে থাকে ভর সংখ্যা না। ও আচ্ছা আচ্ছা বড় সংখ্যা। তাইলে সরি সরি ভাই ভুলে এটা গেছি তার কাজে। নিচে এখানে কিন্তু আছে একটা 8, অ্যাকচুয়ালি এটা কিন্তু অক্সিজেন। হ্যাঁ, এইটাকে এই যে উপরে আচ্ছা 17টা না। হ্যাঁ এইটা কি, এটা দেখো তো, 17টা এটা কার? ফ্লোরিনের তো 19টা। আচ্ছা ও দাঁড়াও দাঁড়াও, সরি সরি, এটা কি বলছে যে এক্স, এটা তো সেম মৌল তাই না? এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স। এক্স মৌল, এটা তো 3টা আইসোটোপ দেওয়া, মানে এগুলো সব, এগুলো হলো অক্সিজেনের 3টা আইসোটোপ, বুঝছো? এটাও অক্সিজেন, এটাও অক্সিজেন। জাস্ট তুমি কারণ প্রত্যেকটার নিচেই 8 আছে অ্যাকচুয়ালি, যেমন 8টা দেয় নাই, প্রত্যেকটা না অক্সিজেন প্রথম থেকে জাস্ট। আগে লাগে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো আউলান যাওয়া যাবে না। দেখো তোমার কোনটা পারমাণবিক সংখ্যা কোনটা ভর সংখ্যা তোমার বুঝতে হবে। এখানে উপরে কিন্তু ভর সংখ্যা লেখা থাকে, তাই এই অক্সিজেন 16, অক্সিজেন 17, অক্সিজেন 18, অক্সিজেনের 3টা আইসোটোপ আমার শতকরা পরিমাণ বইলা দিয়েছে এখানে। তাইলে গ নম্বর কি বলছে, উদ্দীপকের এক্স মৌলের মানে অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা। আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করব? আমি লিখবো যে অক্সিজেন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান, তারপরে কিছুই না, তারপরে এই অক্সিজেন 16, মানে এদিকে 16 না,
পারমাণবিক ভর 16, তাহলে 16 লিখে গুণ দেবো কত যথাক্রমে বলছে, তার মানে এই 16 আছে আমার এত পার্সেন্ট, তাহলে তুমি এটা গুণ করো 99.76, তারপর তুমি যোগ করবা 17 গুণ, এটা আবার কত পার্সেন্ট আছে 0.037, বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। তারপরে আবার 18 সঙ্গে গুণ করবা 0.203, আলটিমেটলি তারপর তুমি ভাগ করে দেবা 100 দিয়ে। একটু ক্যালকুলেট করো তো করছি ভাইয়া আমি। কত হয়। 1 সেকেন্ড ভাইয়া। আরে পাইছি যে আপনার ভাইয়া 1596। কত 1596, এটা কি ঠিক আছে? ঠিক আছে বলতে আমার তো অ্যান্সার মুখস্থ না। 1596 পয়েন্ট মানে আমরা আরো অনেক পাইছি, কিন্তু কি ভাই 1596 পয়েন্ট তুমি 100 দিয়ে ভাগ করো না জিনিসটা নাকি? আমার তো করছিলেন তো ভাইয়া। আমার তো 17.75 আছে। আমি মেবি দাঁড়াও ক্যালকুলেশনে কথাটা ও আচ্ছা, দাঁড়াও দেখছো একটা সমস্যা হয়ে গেছে ছোট, আমি তো বলি 100 দিয়ে ভাগ করছি তো। দাঁড়াও একটু ভুল হয়ে গেছে এক জায়গায়। 17 সঙ্গে গুণ 17 গুণ 0.037। আচ্ছা এখন হ্যাঁ 16.00443, 16 দশমিক। হ্যাঁ 16 দশমিক হবে, ষোলো রাখতে দেবো, রাখতে দেবো। দশমিক শূন্য শূন্য চার চার তিন বুঝছো? আচ্ছা বুঝছি ভাইয়া। এইটা হবে আমার আপেক্ষিক পারমাণবিক ভর। বল। এটার পাশে আবার গ্রাম ট্রাম লিখে দিও না, শুধু এটা কিন্তু আচ্ছা একক নাই কোনো, ঠিক আছে? এখন আমার আচ্ছা। একটা প্রশ্ন, একটা জিনিস তোমার বলি। আমার পর্যায় সারণী যখন আমি শিখবো, বা আমি তোমাদের গ্রুপে চার্জে দিয়েছিলাম 30টা মৌলের লেখা ছিল পারমাণবিক সংখ্যা, তো ওইখানে কিন্তু অনেকগুলো দশমিকে ছিল। আমি বলছিলাম কি যে রাউন্ড ফিগার করে মুখস্থ করে ফেলো, দশমিক এত তো মুখস্থ করা যায় না। ক্লোরিন, ক্লোরিনের ক্ষেত্রে আমার গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত জানি 35.5 না? আবার কপারের ক্ষেত্রে কত 63.5। তো এখন আমার মনে হইতে পারে যে বাকিগুলো তো সবই পূর্ণ সংখ্যা, এই দুইটা কেন দশমিক সংখ্যা, তাই না? অ্যাকচুয়ালি বেশিরভাগই দশমিক সংখ্যাই থাকে, কিন্তু এই 16.00443 এটা কিন্তু আমরা 16 লিখে দিতে পারি, ঠিক আছে? কিন্তু তোমার 35.5 আসছে, এটা তো তুমি 35 অথবা 36 লিখতে পারবে না, তোমার তো 35.5 লিখতে হবে, বুঝছো? বুঝছি ভাইয়া। এইটা হলো কি আসল ব্যাখ্যা। এখন তাহলে তোমার এই যে আপেক্ষিক পারমাণবিক ভর কত, এই যে 16.00443, এই অ্যান্সারটা লিখে দেবা, 3 মার্ক হয়ে গেছে। ঘতে কি বলছে, অধিপকের ওয়াই ও জেড মৌল দুটির ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র মেনে চলে কিনা। এমন একটা কোশ্চেন গতকালকের এমসিকিউ সলভ করার সময় করাইছি, যে আমি এটা নিজের সময় ব্যাখ্যা দিতে পারি না, আমার মানে মাথা কাশি করতেছিল না। পটাশিয়াম মৌল এই 2n² সূত্র মেনে চলে না, এরা ব্যাখ্যা করতে বলছিল যে এটা কে পটাশিয়াম মৌল 2n² মানে না। কিভাবে জানো? বলেন। 2n² অনুসারে প্রথম শক্তি স্তরে কয়টা যাবে? প্রথম শক্তি স্তরে যাবে 2টা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা যাবে? দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টা। তৃতীয় শক্তি 8টা। তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টা। চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 32টা। সেই অনুসারে যদি এইটা মানতো তাহলে কেমন হতো? পটাশিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাস কেমন হইতো বলো? এমন হইতো না, 2 প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, 10টা গেল, বাকি থাকে 9টা। তৃতীয় শক্তি স্তরে তাহলে 9টা যাওয়ার কথা ছিল, কিন্তু এমন তো হয় না। হয় এমন? হয় কেমন হয়? কিন্তু এই যে 8,1 হয়, কারণ ওই যে 3D-তে না যাইয়ে 4s উপশক্তি স্তরে যায়, মনে পড়ছে? হ্যাঁ মনে তো পড়ছে। এই জন্য 2n² মানে না। এখন ব্যাখ্যাটা বুঝছো? বুঝছি ভাইয়া। ঠিক আছে। পটাশিয়াম, ক্যালসিয়াম, মানে পটাশিয়ামের পরের গুলো, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, তারপর এগুলো কিন্তু 2n² মানে না। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম ওরাও কেউ মানে না। জিঙ্ক পর্যন্ত, জিঙ্ক আচ্ছা প্রশ্ন, জিঙ্ক কি মানে? জিঙ্ক কি 2n² মানে? জিঙ্ক কিন্তু আসলে মানে, কারণ জিঙ্কের তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো,
শক্তি স্তরের উপর, মানে প্রথমে তো উপশক্তি স্তরের উপর ভিত্তি করে করবা, তারপর যখন তুমি শক্তি স্তরের উপর ভিত্তি করে দেখবা, তুমি তখন দেখবা যে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস আসছে এরকম। তাহলে মানছে না? মানছে না বলতে কি, মানছে বলতে তোমার দেখো প্রথম শক্তি স্তর ভরছে, দ্বিতীয় শক্তি স্তর ভরছে, তারপর 3 নাম্বার শক্তি স্তরও ভরছে, এরপরে 4 নাম্বার শক্তি স্তরে 2টা গেছে, আরো যাইবে সামনে, আরো যাইবে, বাট 2টা গেছে আপাতত। তাহলে এইটা দেখলে কেউ মানে উপশক্তি স্তর ধারণা আবিষ্কার করার আগে বা পরে জিঙ্কের অ্যাকচুয়ালি ইলেকট্রন বিন্যাসে কোনো চেঞ্জ হয় নাই। মানে ওই সময় যারা সাপোজ ওই সময় জানতো না, অশিক্ষিত, তারা উপশক্তি স্তর সম্পর্কে জানতো না, তারাও যেরকম জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করছে, আমি জানার পরেও জিঙ্কের ইলেকট্রন বিন্যাস কিন্তু সেরকমই আছে, চেহারা সেম, তাই না? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে। হ্যাঁ, এখন ঘ ঘ কি বলছে যে ওয়াই জেড মানে কি না, মানে দেখো তো ওয়াই কে, ওয়াই হইল কি আমার, আচ্ছা আচ্ছা এই নিচে 2 দৃশ্যপট 2 এর দিকে তাকাও, ওয়াই হইল কি আমার কি, পটাশিয়াম। ও আরে দেখছো, আমি গতকালকের এমসিকিউ ব্যাখ্যা করলাম, এইটাই আমার সিকিউতে আজকে আসছে 2তে। আর জেড হইল কি সোডিয়াম, ঠিক হ্যাঁ আছে। ভাইয়া। সোডিয়াম, সোডিয়াম কি মানে বলো তো? না মানবে না। না মানবে না কেন, কি বললে এটা? সোডিয়ামের এই তুমি, সোডিয়াম এক হ্যাঁ সেকেন্ড করে দেখি দাঁড়াও। এই দেখো দেখো তুমি এদিকে তাকাও, 1s2 2s2 2p6 3s1 শক্তি স্তরের উপর ভিত্তি করে করলে প্রথমটায় 2টা, দ্বিতীয়টায় 8টা, আর তৃতীয়টায় 1টা গেছে। তাহলে এদিকে তোমার মানে 2n স্কোয়ারের না মানার কিছু নেই, দেখো 2টা ভরছে, তারপর দ্বিতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টা, এখানে আসেও 8টা, তৃতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টা, বাট এদিকে একটা তো গেছে, এভাবে আস্তে আস্তে করে তো বাড়বে, তাহলে এটা মানে নাই ইলেকট্রন বিন্যাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বুঝছি এখন বুঝছি। বুঝছো? বুঝছি ভাইয়া, বুঝছি তা বুঝছি। তুমি একটা কাজ করো, কপার, কপার কি মানে, কপারটা দেখাও তো, কপার, কপারে কি হয়? কপার। কপার কিন্তু যে 3d10 4s1, আর আগের গুলো তো আগের মতো আসে। শক্তি স্তরের উপর ভিত্তি করে হ্যাঁ যদি করো তাহলে কেমন হয়, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 18টা, আর 4 নাম্বার শক্তি স্তরে 1টা। বলো কপার কি মানছে নাকি মানে নাই? মানছে। কপার কিন্তু মানছে, চমৎকার, তুমি বুঝে গেছো, কারণ 3 নাম্বার শক্তি স্তর কিন্তু আমার ধারণ ক্ষমতা 18টা, এখানে 18টাই আছে, এমন না যে এখানে 16টা থেকে এদিকে চলে গেছে অন্যগুলো, আমার এইটা ভরছে 3 নাম্বার শক্তি স্তর পূর্ণ হয়েছে, তারপরে যত শক্তি স্তরে গেছে। তুমি মেবি এটা বুঝে হ্যাঁ গেছো এখন, তাই না? পুরোপুরি বুঝছি। জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, পারবা ব্যাখ্যা করতে পরীক্ষা হলে? পারবো ভাইয়া, পারবো পারবো পারবো। তারপর 13 নম্বর দেখো, আমার কুমিল্লা বোর্ড আর রাজশাহী বোর্ড, এই কুমিল্লা বোর্ডের কোশ্চেন মাঝে মাঝে খুব ঝামেলার করে, ঠিক আছে। ব্রো মারে বেশি কাজ করছে বেজাল। ঠিক আছে, কুমিল্লা চিত্র, আবার ভাই এই ভিডিও কেউ দেখলে কুমিল্লার কেউ আবার রাগ করো না পরবর্তীতে, ঠিক আছে, সরি। চিত্র, ডি মৌল, বিশেষ দ্রষ্টব্য ডি, এই এই সেম কথাটা লেখা থাকে, ডি প্রতীকী কোনো প্রতীক না অ্যাকচুয়ালি। ডি মৌল কি হবে দেখো তো, আমার ডি মৌলে 19টা প্রোটন, দেখো লেখছে কি 19p, আর 21টা লিখে নিউট্রন, তার মানে প্রোটন, হ্যাঁ প্রোটন সংখ্যা 19 কিন্তু আছে পটাশিয়ামে, তাই না? ভাইয়া। আর নিউট্রনও কিন্তু দেখো 21টাই আছে, কারণ আমি জানি পটাশিয়ামের ভর সংখ্যা কত, 39 না? পটাশিয়ামের বছর কেমন 40? ও না না না, অ্যাকচুয়ালি নর্মাল পটাশিয়ামের ক্ষেত্রে, নর্মাল পটাশিয়ামের ক্ষেত্রে কিন্তু আমার নিউট্রন থাকে 20টা, কিন্তু এইটা পটাশিয়ামের একটা সম্ভবত তোমার আইসোটোপ, বুঝছো, এই জন্য এখানে হুম। 21টা নিউট্রন আছে, মানে এটা হলো গিয়ে পটাশিয়ামেরই এইটা, বুঝছো, জি ভাই, মানে বুঝতে পটাশিয়ামের পারছি। আইসোটোপ আর কি। তাহলে উদ্দীপকের ডিমোলের শেষ কক্ষপথ, শেষ কক্ষপথ বলতে ইলেকট্রনের আবার কৌণিক ভরবেগ ভাই, NH/2π, এন এর মান কত বসাবা, যেহেতু এটাকে এন কক্ষপথ মানে 4 নাম্বার শক্তি স্তর, এই জন্য এন এর মান বসাবো 4, তুমি গুইনাও দেখতে পারো। আচ্ছা ভাই, হ্যাঁ বলো। একটা মাইন্ড করিয়ে একটা কোয়েশ্চেন করতে চাই আপনাকে। হ্যাঁ হ্যাঁ বলো। পটাশিয়ামের আপনার নর্মাল পটাশিয়ামের পর আমার 39 না? হ্যাঁ এই যে পটাশিয়াম 39, আমি 40 বলছেন, এটা কোনটা বুঝতে পারি নাকি? এটা তো পটাশিয়ামের আইসোটোপ, ও আচ্ছা আচ্ছা, বুঝছি এখন। আমরা আইসোটোপ শিখছো না? হ্যাঁ হ্যাঁ বুঝছি, এখন বুঝছি। ঠিক আছে, আমাদের এখানে একটা আইসোটোপ দেবো অ্যাকচুয়ালি। তো এই উদ্দীপকের এটা পারবা না গ নাম্বার। পারবো। আর ঘ কি বলছে, এই ডি মৌলের ইলেকট্রোবিন্যাস 2n² সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না। হ্যাঁ পটাশিয়াম তো 2n² দ্বারা ব্যাখ্যা করা যায় না, একটু আগের কোশ্চেনই তো ব্যাখ্যা করলাম নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চট্টগ্রামেরটাতে বুঝছিলাম যে। তাহলে সামনে যাই। যান যান যান। ঠিক করা আছে, যাবে না। এখন 8টা 14 হয়ে গেছে গা। আমি হ্যাঁ এই প্রায় শেষ, আজকে টাইপ মোটামুটি সবই কভার হয়েছে, এটা এখন আমি টান দেবো, ঠিক আছে। দৃশ্যপট 1-এর এ ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করো, দৃশ্যপট
1 মানে এইখানে এ, আচ্ছা এখানে তো তেমন কিছু বলা নাই। ও এখানে দেখো এন এর মান কত বলছে, এন সমান সমান 4 মানে চতুর্থ শক্তি স্তর। তাহলে তুমি এই যে এখানে হ্যাঁ গতিবেগ চাইছে, বাট এটা মূলত আচ্ছা গতিবেগ চাইছে। শোনো এখানে ওই সূত্রটা ইউজ করতে হবে, এম ভি আর সমান সমান এনএইচ বাই 2 পাই, বাট এইদিকে একটু ক্যাচ আছে, এই দিকে একটু খেয়াল দাও। এটা অ্যাজ ইউজুয়াল ম্যাথের মতো না। এখানে কি করছে, অ্যাজ ইউজুয়াল করতাম কি, তোমার কৌণিক ভরবেগ চাইতো, তুমি জাস্ট এইটার মান বের করতা। বাট এখন তারা যে অঙ্কটা দিয়েছে এখানে অ্যাকচুয়ালি আমার এই পুরোটা, আমার দেখো বলছে গতিবেগ নির্ণয় করতে, মানে আমার কিন্তু চাইছে কে, আমার চাইছে হইলো গিয়ে এই এই জিনিসটাকে চাইছে, আমার ভি চাইছে, ভি গতিবেগ চাইছে। তাহলে আমার অবশ্যই এম এর মান জানা লাগবে, আর এর মান, এই প্রত্যেকটা মান আমার জানা লাগবে। এইচ এর মান আমি অলরেডি জানি, পাই এর মানও আমার মুখস্থ, এন এর মান তারা বলে দিয়েছে 4, আর মানে রেডিয়াস বা ব্যাসার্ধ, দেখো তো রেডিয়াসের মানও কিন্তু তারা বলে দিয়েছে। ঠিক আছে, দেখছো এই যে বলা এদিকে রেডিয়াসের মান, জি ভাই দেখছি। তাই বসাবা। আর এম এর মান হলো কি, এটা এম এর পরিচয় কি, এম এর পরিচয় হলো কি ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর আমরা জানি না, এই 9.11 ইন্টু 10⁻⁻24। এই 24 না, -20, অ্যাকচুয়ালি -28। যারা আমি যদি -28 লিখি তাইলে হবে আমার গ্রাম, বাট আমি -31 মানে -31 লিখবো, কেজি এককে প্রকাশ করতেছি আমি, বুঝছো? আচ্ছা এই ভাই, অঙ্কটা আমাকে একটু বুঝাই দিন তো। বুঝলাম না, আবার একটু বলো। আমাকে একটু বুঝে দিন তো, আমারও একটু প্রবলেম আছে, মানে কেজির মধ্যে আচ্ছা কি হয়, গ্রামে কি হয়। ওইটা আমি পরবর্তীতে দেখা দেবো, ঠিক আছে, আজকে না। দেখো আচ্ছা আচ্ছা আমি আচ্ছা। এম এর মান তো, এটা তো মুখস্থই আর কি, ওইটা একটা চার্ট ছিল ইলেকট্রন প্রোটন নিউটনের, আমি তোমাদের মুখস্থ করতে বলছিলাম। দেখো আর এর মান বইলা দেছে, আর এই অঙ্ক আমরা সবসময় এসআই এককে সবকিছু নিয়ে নেব। যেমন দেখো আমার রেডিয়াস কিন্তু মিটারে দেওয়া, যদি এটা মিটারে নাও থাকতো, যদি এটা কিলোমিটারে থাকতো, আমি তাও এগুলোর মিটারে নিতাম, মানে এসআই এককে আগে আমার রূপান্তর করতে হবে। এই সূত্রটা এসআই এককে অ্যাপ্লিকেবল, অন্য তুমি যদি এদিকে সেন্টিমিটার বসাইতে তাহলে কিন্তু এটা হইতো না, তোমার দিকে মিটার বসাইতে হবে। আবার এম এর মান, এটা কিন্তু তোমার গ্রাম এককে বসালে হবে না, আমি এই জন্যই কেজিতে বসাইছি, বুঝছো? বুঝছি ভাইয়া। এইগুলো জাস্ট সব বসাবা, তারপর তোমার ভি এর মান কিন্তু অটোমেটিক বের হয়ে যাবে। পারবা না? পারবো ভাইয়া। এটা অবশ্যই বাসায় করবা, যা করেছি সব কটাই করার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে একদম মনে করো সব না করলেও শোনো প্রত্যেকটা টাইপ থেকে একটা করে করবা। আচ্ছা 14 নম্বর শেষ, 15 নম্বর কি বলছে দেখো, সিলেট বোর্ড 2022 সালে শক্তি স্তর আছে 3টা, মৌল এ বি সি, শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 2 5 7। আচ্ছা দৃশ্য 2, অক্সিজেনের 3টা আইসোটোপ O16 O17 O18 প্রথম। আচ্ছা এই এই সেম কোশ্চেন কিন্তু একবার রিপিট হয়েছে, তাই না? হ্যাঁ 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 ভাইয়া। আচ্ছা দেখো দৃশ্য 2 এর মৌলটির মানে অক্সিজেনের অপর দুইটি আইসোটোপের, একটু অফ করো দাঁড়াও, এই দেখো অপর দুইটি আইসোটোপের প্রকৃতিতে শতকরা পরিমাণ আমার জানতে চাইছে, বুঝছো? তো এইখানেও দেখো একটা, যেহেতু এখানে 3টা আইসোটোপের আমার একটার প্রকৃতিতে শতকরা পরিমাণ বইলে দিচ্ছে তারা, ও এইটার আর এইটার, এই দুইটার শতকরা পরিমাণ আমার বের করতে হবে। কিভাবে করবা দেখো, আমি এটা কি করাই দেবো। ভাইয়া করাই দিলে একটু ভালো হতো, আমাদের তো দেখো বেশি। আমি সমীকরণটা সাজাই দিই, সমীকরণটা জাস্ট তোমরা এরপর লিখবা, এই যে 16 গুণ 99.76 প্লাস 17 গুণ, এইটা তাইলে ধরলাম 17 আমার আছে x%, আমি ধরছি এটা, যোগ তাহলে 17 যদি x% থাকে, এখানে আছে আবার 18, এ পর্যন্ত যা যা লেখছে এটা বুঝতেছো না? বুঝছি। সূত্রটা 18 গুণ 18 সঙ্গে গুণ করতে হবে, যে এই অক্সিজেন 18, এটা শতকরা পরিমাণ কত। দেখো আমার একটা জিনিস চিন্তা করো, একটা জিনিস মনে করো আমার 20% আছে, আরেকটা আছে 30%, তাহলে আরেকটা জিনিস কত পার্সেন্ট থাকবে? 50% না? তাহলে যেহেতু মোট 100 হবে, তাহলে আমার এইটা আছে 99.76, এইটার আমি ধরছি x% আছে, তাহলে এইটা কত পার্সেন্ট হবে? এটা এমন হবে না যে 100 দিয়া হ্যাঁ বিয়োগ করতে হবে আমার 99.76 প্লাস এক্স, এমন হবে না? হ্যাঁ ভাইয়া। কারণ এইটা আছে 90, এত, এটা আছে এতখানি, তো এই দুইটা মোট যোগ করলাম, যোগ হলো এতখানি, তাহলে মোট 100 দিয়ে এটা বিয়োগ করলে কিন্তু আমার এইটা কতখানি আছে বেরোয় যাবে না? হ্যাঁ তো কত হবে জানো, এটা যেটা বিয়োগ করলে আমার হয় কত, শূন্য এটা কি? দশমিক দুই চার 0.24 আর প্লাস মাইনাসে -x, বুঝছো?
বুঝছি ভাইয়া। তাহলে এই জিনিসটা জাস্ট এদিকে লিখবা। এরা আবার এইভাবে লিখবা না, এরা এইভাবে লিখলে বুঝবে কি জানো, 18 সঙ্গে এইটা গুণাকারে আছে তারপর তুমি বিয়োগ করে দিছো, এমন কিন্তু না। তোমার কিন্তু এই পুরোটার সঙ্গে 18 ব্র্যাকেট দিতে গুণাকারে হবে। আছে। এটা কিন্তু এদিক হবে ব্র্যাকেটটা, বুঝছো? বুঝছি ভাইয়া, বুঝছি। এ লাগলে এই ব্র্যাকেটটা দেওয়া লাগবে না, মানে এই ব্র্যাকেটগুলো আমি দিয়েছিলাম বাট দেওয়া লাগবে না, ভিতরের ব্র্যাকেট মানে হিজিবিজি হয়ে যাইতেছে এজন্য। আর নিচে আমার ভাগ করব 100 দিয়া, আর সমান চিহ্নের এই পাশে থাকবে কত, গড় গড় আপেক্ষিক 16। পারমাণবিক ভর কত, 16 না ভাই, 16 না। গড় আপেক্ষিক হ্যাঁ, পারমাণবিক ভর এই যে এইটা 16.0027 276। বুঝছো? বুঝছি ভাইয়া, এই বুঝছি। গড় আপেক্ষিক পারমাণবিক ভর এটা কিন্তু আলাদা জিনিস, এটা কিন্তু মানে তুমি যদি 16 বসাতে তাহলে কিন্তু তোমার অঙ্ক হইতো না। সামনে যাই তাইলে, জান ভাইয়া। এটা সমাধান করলেই উত্তর। আচ্ছা। 16তে কি বলছে দেখো, উদ্দীপকের ও মৌলটির নিউক্লিয়াসের প্রকৃত ভর এত গ্রাম হলে নিউটনের সংখ্যা কত। এই আজব ম্যাথ দেখি তো। আচ্ছা, ও মৌল কি? ও মৌল দেখো এদিকে গ্রুপ, আচ্ছা তোমরা তো এই যে পর্যায় গ্রুপ সম্পর্কেও জানো না। আচ্ছা আমি আপাতত আমি তোমার বলে দিই ও মৌল কি হবে। ও মৌল হবে গিয়া আমার 17 নম্বর গ্রুপ, তাই তো? তাহলে ক্লোরিন হবে। ওর নাম কি? ক্লোরিন। হ্যাঁ ও হবে ক্লোরিন। ক্লোরিন, এটা তোমরা ওই চতুর্থতে যখন করবো সময় পারবা। ক্লোরিন হবে। এখন ক্লোরিনের ক্ষেত্রে আমি জানি আমার পারমাণবিক সংখ্যা কত। বুঝি নাই ভাইয়া। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত, 17 না? 17। তাহলে আমি এই পারমাণবিক সংখ্যা মানে হলো কি, প্রোটন আছে 17টা, তাহলে একটা প্রোটনের হ্যাঁ। ভর বের করবা, তারপর তুমি 17 দিয়ে গুণ দিলে তো তোমার কি 17টা প্রোটনের ভর মোট বের হয়ে যাবে। এরপরে তুমি নিউক্লিয়াসের প্রকৃত ভর দিয়া এই প্রোটনের ভরটা বিয়োগ করে দেবা, তাইলে আমার বাকি থাকবে নিউটনের ভর। আর নিউটনের ভরে তুমি যদি একটা নিউটনের ভর দিয়ে ভাগ করো তাহলে তোমার নিউটনের সংখ্যা বেড়ে যাবে। এই টাইপের অঙ্ক আমরা করছি নাকি করিনি? করছি। তাই পারবা না? পারবো। ঢাকা বোর্ড 2021, 17 নাম্বার। তো ভাই ইজি ইজি কোয়েশ্চন কেন করে? হ্যাঁ ইজি ইজি ভাই, করছো দেখে এখন ইজি ইজি লাগতেছে, যদি না করতা এগুলাই দেখতা আল্লাহ কি দিছে, হ্যাঁ। কোথা দিয়ে দিল। হাইড্রোজেনের যে 3টা আইসোটোপ আছে এগুলো কিন্তু প্রকৃতিতে প্রাপ্ত আইসোটোপ, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, হ্যাঁ। টিট্রিয়াম। তো এই হাইড্রোজেন মৌলের 3টা আইসোটোপ, এর প্রথম আইসোটোপটির প্রকৃতিতে শতকরা পরিমাণ দেখো আমার বইলা দেছে, আর মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভরও আমাকে বইলে দেছে। তো আমি কিন্তু এটা দেখি ধারণা করতে পারতেছি যে আমার যে কোশ্চেন দেবে গগতে সেখানে শতকরা পরিমাণ চাইবে এই হাইড্রোজেন 2 এইটা আর হাইড্রোজেন 3 এই দুইটা শতকরা পরিমাণ আমাকে জানতে চাইবে, বুঝছো? দেখো গ, বুঝছি। দৃশ্য 1-এর আলোকে মৌলটির দ্বিতীয় এবং তৃতীয় আইসোটোপের প্রকৃতিতে শতকরা পরিমাণ নির্ণয় করো। দেখছো আমি কিন্তু প্রশ্ন, আমি উদ্দীপক দিকে প্রশ্ন ফাঁস করে দিলাম। আর ঘ নাম্বার কি, যেহেতু এদিকে একটা শক্তি স্তর মানে দেওয়া আছে সেখানে কি N1 N2 N3 এটা কি কৌণিক ভরবেগ চাইছে নাকি দেখতো, নাকি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে না, এবার আর মেলে নাই। প্রধান শক্তি স্তরের সাথে উপশক্তি স্তরের সম্পর্ক দৃশ্য 2-এর আলোকে বিশ্লেষণ করো। এইটা কি করতে হবে, এটা তোমার দেখাইতে হইবে যে n সমান সমান 1 যখন হয়, আমি n সমান সমান 3টা দেখাই, বাকিগুলো তুমি তুমি করবা। n সমান সমান 3 হলে l এর মান কত, সূত্র রাখবে l সমান সমান 0 থেকে n-1, মানে l সমান সমান 0 1 2। 0 মানে s, 1 মানে p, 2 মানে d উপশক্তি স্তর, তার মানে তৃতীয় শক্তি স্তরে 3টে উপশক্তি স্তর আছে, নামগুলো কি কি, 3s 3p 3d। এইভাবে তুমি n সমান সমান 1 এ দেখাবা, n সমান সমান 2 তে দেখাবা। মূলত আমি তোমার শক্তি স্তর উপশক্তি স্তর অরবিটালের যে ক্লাসটা ছিল ওই দিকে এটা এক্সপ্লেনেশন করছি, ভালো মতো করছি, বুঝছো? আচ্ছা ভাই, বুঝছি। পারবা না এটা? পারবো ভাইয়া। ভাই এখন একটা দেখি। বাজুক ভাই, আমার শেষ করা লাগবে। আচ্ছা 18 ঠিক আছে। চিত্র পরমাণুর গঠন গঠন দেখো, কে কে কক্ষপথ, এল কক্ষপথ আর এম কক্ষপথ, মানে এটা হলো 1 নম্বর শক্তি স্তর, এটা হলো 2 নম্বর শক্তি স্তর, আর এটা হলো 3 নম্বর 3 শক্তি নাম্বার। স্তর। তো পরমাণুর গঠন ব্যাখ্যায় উদ্দীপক, আচ্ছা উদ্দীপকের মডেলটা কি? এটা কি রাদারফোর্ডের মডেল নাকি বোর পরমাণু মডেল? এটা ছিল বোরের। বোরের পরমাণু মডেল। তাহলে বোরের পরমাণু মডেলের গুরুত্ব বিশ্লেষণ করতে বলছে। তাহলে ওই যে প্রথমে বোরের পরমাণু মডেলে আমার যে 3টা স্বীকার্য আছে, প্রথম হলো গিয়ে শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্য, দ্বিতীয়ত আছে আমার কি আছে, কৌণিক ভরবেগ, আর 3 নাম্বার আছে শক্তি শোষণ বা শক্তি বিকিরণ সম্পর্কিত যে স্বীকার্যটা, যে কখন শক্তি শোষণ করে কখন শক্তি বিকিরণ করে। হ্যাঁ বুঝছো? তো এগুলো ব্যাখ্যা করতে পারবে না? পারবো ভাইয়া, পারবো। তারপর আবার মনে করে একটু রাদারফোর্ডের সীমাবদ্ধতাগুলো একটু মানে একটু অল্প কথায় ব্যাখ্যা করলা, তারপর আবার বললা যে বোর কিভাবে এগুলোর সাফল্য মানে বোরের যে সাফল্য এগুলো ব্যাখ্যা করবা, তোমার 4 তুমি পাই যাবা। তো এই চট্টগ্রাম বোর্ড 2021, ঠিক আছে?
এই একটা তোমাদের বোর্ডের একটা অরিজিনাল কোশ্চেন বলতে পারো, অরিজিনাল ঠিক না, মানে সবই কিন্তু কমন কোশ্চেন, আনকমন কোনো কোশ্চেন আমি পাইতেছি না, জাস্ট এইটা আমার কাছে আনকমন লাগছে। এই কোশ্চেনটা যে আচ্ছা ভাইয়া 15 নম্বর, দেখো 15 নম্বর এই কোশ্চেন আমার কাছে একটু আনকমন লাগছে, এইটা প্র্যাকটিস করবা, আইসোটোপের একটা অঙ্ক করলে এই অঙ্কটা করবা। বলো। আচ্ছা ভাইয়া হুম। আপনার কি আসো না কখন ঘুরে গেছে গা? ক খর জন্য আরেকটা ক্লাস নেব, বুঝছো? আচ্ছা ঠিক আছে 19 নম্বর, চট্টগ্রাম বোর্ড 2021 টেকনিশিয়ান। আচ্ছা দেখো তো, গতে কি বলছে, উদ্দীপকের ওয়াই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলা হয়েছে। ওয়াই আইসোটোপ, আচ্ছা ওয়াই কি ভাই, ওয়াই আইসোটোপের পর্যাপ্ত পরিমাণ, ও আচ্ছা। তোমার এদিকে দেখো শতকরা, প্রকৃতিতে শতকরা পরিমাণটা বলে দিছে, এটা আছে 95%, এটা আছে 0.75%, আর এটা আছে 4.25%। আর তোমারে বলছে আপেক্ষিক, মানে গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলা হয়েছে। এটা তো তুমি পারবা, ওই যে ওই সমীকরণের মাধ্যমে যে 32 গুণ ওইভাবে ওইভাবে করবা, তারপরে এই অ্যান্সারটা কত হয় বের করবা, পারবা না? পারবো ভাইয়া। ঠিক আছে। আর ঘ নাম্বার কি, উদ্দীপকের এক্স এ অবস্থিত মৌলসমূহের গুরুত্ব বিশ্লেষণ করো। এক্স, এক্স এ অবস্থিত, এক্স হলো কি তেজস্ক্রিয় আইসোটোপ। আচ্ছা দাঁড়াও, ও বুঝছি বুঝছি, মানে এই তিনটা, এখানে যে তিনটা বলা আছে, ইউরেনিয়াম, কোবাল্ট, আর হলো গিয়া টেকনিশিয়াম 99, মৌলসমূহের গুরুত্ব বিশ্লেষণ। ও ভাই এটা তো আইসোটোপের গুরুত্ব, বুঝছো? বুঝছি ভাইয়া। এই যে টেকনিশিয়াম 99 সম্পর্কে পড়াইছি না, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করতাম। হ্যাঁ 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 এই কোবাল্টের ব্যবহার কি কিসে কিসে জানি ছিল, কোবাল্ট, কোবাল্ট মূলত আমার বইতে ছিল শুধুমাত্র টিউমারে কোবাল্ট ছিল, হ্যাঁ কিন্তু আমি কিন্তু গতকালকে ক্লাসে এগুলো এক্সট্রা কিছু জিনিসপাতি ছিল, সম্ভবত ওই পোল্ট্রিতে ব্যবহার করে, তারপরে হ্যাঁ মুরগি। হ্যাঁ হ্যাঁ, আর কি কি জানি ছিল যে বীজ বীজ সংরক্ষণে সম্ভবত কোবাল্ট 60 ব্যবহৃত হয়, এই টাইপের কিছু জিনিস ছিল, তো এগুলো এক্সট্রা। আর এই যে ইউরেনিয়াম, এটার রিয়াকশনটা আমি তোমার এখনো পড়ে নাই, এই রিয়াকশনটা আমি তোমার পড়াবো কাজ শক্তি ক্ষমতা, ফিজিক্স যখন পড়বো ওই সময়। এটা হলো গিয়ে বিদ্যুৎ উৎপাদনে আইসোটোপের ব্যবহার, বুঝছো? আমি ব্যাখ্যা করছি, বাট আমি তোমার বুঝছি ভাইয়া রিয়াকশনটা বুঝছি। দেখাইনি, জাস্ট মুখে মুখে বললেও হবে। ঠিক আছে, ভালো প্রশ্ন। 20 নম্বর কি, আমরা প্রায় শেষের দিকে, তিনটা আইসোটোপের ক্ষেত্রে দেখো A1 A2 A3 কি শতকরা পরিমাণ দিয়ে দিছে, ভর সংখ্যাও বলে দিছে, তাহলে এই আবার সমীকরণ মতো পারবা না আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে? পারবো ভাইয়া। পারবা। এখন এটা কিন্তু মনে হয় বলছে যে একের এই যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো, বুঝছো? বুঝছি। এরপরে 2 নম্বর দৃশ্যপটে কি দেওয়া, এখানে এই যে 4টা উপশক্তি স্তরের নাম দেওয়াতে আছে, কি বলছে, 2 নং এর উপশক্তি স্তরগুলোর শক্তির ক্রম পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতির প্রতিফলন, উক্তিটি মূল্যায়ন করো। আচ্ছা এটা ওই N+L নীতির মাধ্যমে দেখাবা যে এইভাবেই আমার ইলেকট্রনটা যাইতেছে কোনটার পরে কোনটা, একটু মিলাই দেখো তো আগে আদৌ ঠিক আছে কিনা। 5p তে আমার শক্তিক্রম কত, 6, 6s এ কত, 6, 4f এ কত, 7, N+L বের করতেছি, 5d তে কত, 7 না, সাতটা কি বলো? সাত। 5d N+L, এন এর মান 5, ডি এর মান তো, ডি মানেই তো 3 তাই না, সরি ডি মানেই তো 2, তাহলে 5 আর 2 কত, 7 না? হ্যাঁ হ্যাঁ তাইলে, তাহলে দেখো প্রথম এটাও 6, এটাও 6, 5p 6s, কিন্তু যেহেতু 5 এর n এর মান কম, এই জন্য 5p হলো গিয়ে নিম্ন শক্তি সম্পন্ন উপশক্তি স্তর, অর্থাৎ ইলেকট্রন আগে এদিকে প্রবেশ করবে। ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা আর এই 7 মধ্যে দেখি তো 4f, হ্যাঁ এই যে এটা 4 এটা 5, এই জন্য এইটা আগে গেছে, আমার মিলছে না, এটা তো হয়েছে। পারবা তবে হয়েছে তো। ব্যাখ্যা করতে হ্যাঁ পারবা ভাইয়া না? পারবো ওই আউফবাউ নীতি, N+L, পারবো। এগুলো দিয়ে ব্যাখ্যা করে দিবা। 21 নম্বর কি, এম একটা মৌল যার নিউক্লিয়াসের প্রকৃত ভর এত গ্রাম, নিউটনের সংখ্যা বলে দিয়েছে। দুটি মৌল যারা পর্যায় সারণী, দেখো আবার পর্যায় সারণী মানে চতুর্থ অধ্যায়, দ্বিতীয় পর্যায়ের যথাক্রমে গ্রুপ 15 আর গ্রুপ 17-তে, বরিশাল বোর্ডের প্রশ্ন। এই একটা কথা শুনবা, ভাইয়া এই যে এটা কি বরিশাল বোর্ড কত দাও পাশে, 2021 তো এটা আমার প্রশ্ন, বিরাট মাঠে পাওয়া হচ্ছে। এটা আমার প্রশ্ন। ঠিক আছে, আমি বুঝছি। তো দ্বিতীয় পর্যায়ের গ্রুপ 15-তে কি আছে, আছে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন, নাইট্রোজেন, না তুমি এটা পারবা না, নাইট্রোজেন আছে, আর 17-তে আছে ফ্লোরিন। আমি পারি, কারণ আমি চতুর্থতে পড়ে আসছি। এরপর কি আছে আর দেখো, এম মৌলের প্রোটন সংখ্যা নির্ণয় করতে বলছে। আচ্ছা দেখো এম এর আমার নিউক্লিয়াসের ভর বইলা দেছে, নিউটনের সংখ্যা বলছে, দেখো নিউক্লিয়াসের ভর মানে আচ্ছা পারবা না তুমি, এখন তুমি আমার এটা ব্যাখ্যা করবা কিভাবে করবা।
এটা ফার্স্ট আমরা নিউক্লিয়াসের ভর থেকে আপনার প্রোটনের ভর বার করব। হ্যাঁ, প্রোটনের ভর তো তাই বের করবা। হ্যাঁ, কিভাবে করবা? প্রোটনের ভর বের করবা কিভাবে? ওইটা আপনার প্রোটনের ভরটা বাই করব নিউক্লিয়াসটা লেখার পরে, নিউক্লিয়াসের ভরটা লেখার পরে হুম হুম। 1.66 আরে ইন্টু না 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 আপনার না 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 ভাই, কি বলো আল্লাহ, কি যে বললা, আমার তো পুরো একদম, তুমি এত পরিশ্রম করলাম, এটা তো ঠিক বললা না। আমার দেখো নিউক্লিয়াসের প্রকৃত ভর আমার বইলা দেছে, যদি এইভাবে কোশ্চেন থাকে তাহলে আমার আবার নিউটনের সংখ্যা আমারে বলে দিছে, তাহলে নিউটনের সংখ্যা দেওয়া থাকলে আমি এদিক দিয়ে নিউটনের ভরটা বের করব, মোট হুম 20টা নিউটনের ভর বের করবা। আর নিউক্লিয়াসের প্রকৃত ভর মানে কি, এদিকে প্রোটনের প্রকৃত ভর আর নিউটনের প্রকৃত ভর আছে, তাহলে তুমি এইটা থেকে যদি এই নিউট্রনের ভরটা বিয়োগ করে দাও, তাহলে তো তোমার প্রোটনের ভর বের হয়ে যাবে। আর প্রোটনের ভর তোমার বের হইলে ওই প্রোটনের ভরকে তুমি জাস্ট একটা প্রোটনের ভর দিয়ে ভাগ করে দেবা, তাহলে তোমার প্রোটন সংখ্যা বেরোয় আসবে। এই এই সেম টাইপের না, অঙ্ক আমরা করছি না আজকে অনেকবার। আচ্ছা না ভাই, আসলে আমার রেকর্ড ক্লাসগুলো আমার যে কোনো ক্লাস দিবা দেখতোই তো, ওই কারণে সমস্যা নেই, সমস্যা একবারে নেই, বুঝিলাম। সমস্যা নেই, এটা দেখবা ঠিক আছে, আর প্র্যাকটিস করবা, খাতায় লিখবা, নাহলে কিন্তু ভুলে যাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 22, আচ্ছা এটা কি লাস্ট আজকে না এই 23 নাম্বার লাস্ট? 22 দেখো, উদ্দীপকের ওয়াই মৌলটি নিউক্লিয়াসের প্রকৃত ভর নির্ণয় করতে বসে, তাহলে আমার নিউক্লিয়াসের মধ্যে আছে 9টা প্রোটন আর আছে 10টা নিউটন, তাহলে আমরা এই 9টা প্রোটনের ভর বের করব, তারপর 10টা নিউটনের ভর বের করব, তারপর দুইটা যোগ করে দেব, তাইলে আমার নিউক্লিয়াসের প্রকৃত ভর বের হয়ে যাবে। বাইরে যাবে না। ঠিক আছে, এবার নিউক্লিয়াসের প্রকৃত ভর আমরা এইভাবে বের করি। এই শেষ। আর 23 নাম্বারে দেখো, হাইড্রোজেন এটা কি, টি ডি এল ওয়াই তো লিথিয়াম, বা টি এ আর ডি কি দেখি তো উদ্দীপকের। নির্মাণিত। ও আচ্ছা, এ ডি মানে বুঝিতেছে ডিউটেরিয়াম, বুঝছো, ডিউটেরিয়াম। এই যে ওয়ান আচ্ছা ঠিক টু, আছে আর টি মানে হলো কি টিট্রিয়াম, মানে হাইড্রোজেনের 3টা আইসোটোপ আর কি। আমি কিভাবে বুঝলাম, কারণ এদিকে দেখো, এদিকেও নিচে ওয়ান, এদিকে নিচে ওয়ান, এদিকে নিচে ওয়ান, মানে পারমাণবিক সংখ্যা এক কার, অন অ্যান্ড অনলি হাইড্রোজেনের। তাহলে এই তিনটাই আসলে হাইড্রোজেন, হাইড্রোজেনের 3টা আইসোটোপ। এখানে যেহেতু ডি লেখা, এই জন্য এটা ডিউটেরিয়াম, এটা হলো টিট্রিয়াম। পারবা? হ্যাঁ ভাই এবার তাহলে 1 2 3 নং পরস্পরের আইসোটোপ ব্যাখ্যা করো। এক ও আচ্ছা, 1 2 আর 3 যে পরস্পরের আইসোটোপ, যেটা বললাম এটাই তার ব্যাখ্যা। ঠিক আছে, প্রথমে আইসোটোপের সংজ্ঞা দিয়ে দেবা। ঠিক আছে, সংজ্ঞা দেবা প্রথমে, সংজ্ঞা ভালো মতো পড়াইছি আমি, যে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তারপর দেখাবা যে এই যে তিনটায় প্রোটন সংখ্যা তিনটাতেই এক এক মানে সমান, কিন্তু নিউট্রন সংখ্যা এখানে আছে শূন্যটা, এখানে আছে একটা, আর এখানে আছে দুইটা। ঠিক আছে, এই ব্যাখ্যা দিয়ে দেবা শেষ। ঘতে কি বলছে, বুঝছি। পরমাণুর মধ্যে কোনটির গঠন ব্যাখ্যায় বোরের পরমাণু মডেল সফল? উদ্দীপকের 1 ও 4 পরমাণু মানে হাইড্রোজেন আর লিথিয়াম, এই হাইড্রোজেন আর লিথিয়াম এদের মধ্যে কোনটির গঠন ব্যাখ্যায় বোরের পরমাণু মডেল সফল? বলো তো। বাইরে করে বলো তো কোয়েশ্চনটা। একটু এদিক দিয়ে পড়ো, দেখো কোশ্চেনটা পড়ো, মনে 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 পড়ো। প্রমাণের মধ্যে কোনটি কঠিন ব্যাখ্যা করবো সফল, কোনটি কঠিন ব্যাখ্যায়। হাইড্রোজেন নাকি লিথিয়াম? ওইটা ভাই আপনার হাইড্রোজেন। হাইড্রোজেন, কেন হাইড্রোজেন? কারণ হাইড্রোজেনের মধ্যে বলবো, কারণ হাইড্রোজেনের মধ্যে আপনার কি রে ব্যাটারি আসতেছে মাথায় আসতেছে না। শোনো, বোরের পরমাণু মডেলের সাফল্যের মধ্যে এটার উত্তর লুকাই আছে। বোরের পরমাণু মডেলের অন্যতম সাফল্য কি, যে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, হাইড্রোজেনের, মনে পড়ছে এবার। হাইড্রোজেনের ইলেকট্রন একটা, কিন্তু লিথিয়ামে কিন্তু 1টি ইলেকট্রন না, লিথিয়ামে ইলেকট্রন আছে 3টা। এই জন্য লিথিয়ামকে মানে ব্যাখ্যা করতে পারে না। লিথিয়ামের গঠন মানে বুঝছো তো, লিখতে পারবে না। বুঝতে দাও, বুঝতে পারবো, আমার পেটে আসছে মাথায় আসে না যে তাই বলতে পারছি এই এটা বুঝছি। আজকে যা যা কইলাম এই লোকে আজ পর্যন্ত আসা মানে বোর্ডের তোমার সকল প্রশ্ন, ঠিক আছে, এই অধ্যায় দিয়ে। আচ্ছা ভাইয়া। আজকে ক্লাস তাহলে আচ্ছা এই পর্যন্তই। আচ্ছা ভাইয়া। সবাই ভালো থেকো আর অপরকে ভালো রেখো। আসসালামু আলাইকুম।